প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নিয়ে। আমরা উপন্যাসটাকে দুইটা ভাগে ভাগ করব, যেহেতু তার উপন্যাস অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি তথ্যবহুল, অনেক ইতিহাস এখানে আছে, অনেক রাজনীতির কথা এখানে আছে, অনেক মনস্তাত্ত্বিক বিশ্লেষণের কথা এখানে আছে, প্রচুর প্রেমের কথা আছে, যেগুলো আমাদের চারপাশে ঘটছে সেসব নিয়েই রচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তার সম্পর্কে একজন গবেষক প্রমথনাথ বিশি বলেছেন, মানুষের মানুষের অনুভূতির এমন কোনো দিক নাই যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেন নাই। আমরা আলোচনা করব আজকে তার সেই উপন্যাসের প্রথম পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসসমূহ, প্রথমে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সংখ্যা নিয়ে কিন্তু একটা বিশাল ঝামেলা আছে। যেমন অনেকে জিজ্ঞাসা করে রবীন্দ্রনাথের উপন্যাস সংখ্যা 12 নাকি 13, এটা নিয়ে খুব সমস্যা আছে। তাহলে আমরা এই প্রশ্নটা ছুড়ে দিলাম, রবীন্দ্রনাথের উপন্যাস 12 না 13? তাহলে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হচ্ছে 12টি। কেন 12টি? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আত্মজীবনী আছে, সেই আত্মজীবনীর নাম মোটামুটি আমরা সবাই জানি। সেই আত্মজীবনীর নাম হচ্ছে জীবন স্মৃতি। এই জীবন স্মৃতি উপন্যাসে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন তার উপন্যাস সংখ্যা কয়টি? 12টি। তাহলে যদি বলা হয় রবীন্দ্রনাথের উপন্যাস 12টি না 13টি, অ্যান্সার হবে কিন্তু 12টি। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি। তাহলে এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে জীবন স্মৃতি কোন জাতীয় রচনা? তাহলে এটা অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি। অসাধারণ, পড়ার জন্য অনুরোধ রইল। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে তো আমি দিছি 13টি, এখানে লাস্ট 13টি দিছি। হ্যাঁ, উপন্যাস 12টি অ্যান্সার হবে, কিন্তু তারপর যদি আসে যে করুণা উপন্যাসটি কার রচনা, তাহলে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। যদি আলাদাভাবে প্রশ্ন আসেই, তাহলে আমাদের অ্যান্সার দিতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ জীবদ্দশায় এই করুণা উপন্যাস প্রকাশিত হয়নি। পরবর্তীতে কেউ এটাকে প্রকাশ করে বলেছেন এটিও রবীন্দ্রনাথের একটি উপন্যাস। অনুরূপ ঘটনা ঘটেছে এই প্রজাপতি নির্বন্ধর ক্ষেত্রে। প্রজাপতি নির্বন্ধের ক্ষেত্রে রবীন্দ্রনাথ এটাকে উপন্যাস হিসাবে প্রকাশ করেননি, রবীন্দ্রনাথ এটাকে চিরকুমার সভা হিসাবে একটা নাটক প্রকাশ করেছিলেন। কিন্তু আমাদের যদি কখনো চলে আসে প্রজাপতির নিবন্ধ কার, তাহলে অ্যান্সার হবে রবীন্দ্রনাথের। এটি কোন জাতীয়? তাহলে উপন্যাসে আমরা লিখে দিব করুণাকার রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে আমরা পড়ি রবীন্দ্রনাথের উপন্যাস 12টি, কিন্তু 12টি পড়লেও এরপর আরও দুইটা বেশি বেড়ে যায়। একটা হচ্ছে করুণা, সেটাও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, প্রজাপতির নিবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। তাহলে কি 14টি অ্যান্সার দিব? না, 14টি অ্যান্সার দেওয়া যাবে না। এখন দেখি তার বিখ্যাত উপন্যাসসমূহ। প্রথম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। তাহলে বউ ঠাকুরানীর হাট কেন বিখ্যাত? এটা হচ্ছে তার প্রথম উপন্যাস। প্রথম উপন্যাসও বলা হয় এটিকে তার প্রথম প্রকাশিত উপন্যাসও বলা হয়। সেই দুটো ক্ষেত্রেই হচ্ছে বউ ঠাকুরানীর হাট অত্যন্ত বিখ্যাত। তাহলে প্রথম উপন্যাস হিসেবে বিখ্যাত, প্রথম প্রকাশিত উপন্যাস হিসেবে বিখ্যাত। তাহলে আরেকটু বিষয় আমরা এখানে দেখব, বউ ঠাকুরানীর হাটের প্রধান বিষয়বস্তু বা মূল ভাবটা কি। বউ ঠাকুরানীর হাট মূলত হচ্ছে, আমরা জানি যশোর অঞ্চলে একজন বিখ্যাত রাজা ছিলেন। সেই রাজার নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য। তিনি যশোরের রাজা ছিলেন, রাজা প্রতাপাদিত্য সাতক্ষীরার রাজা ছিলেন, রাজা প্রতাপাদিত্য খুলনা এই অঞ্চলেরও রাজা ছিলেন, খুব দাপুটের রাজা ছিলেন। সম্রাট জাহাঙ্গীরের সাথে রাজা প্রতাপাদিত্যের যুদ্ধ পর্যন্ত হয়েছিল। সেই রাজা প্রতাপাদিত্যকে নিয়ে রচিত হয়েছে যে বিখ্যাত উপন্যাস, সেই উপন্যাসের নামই হচ্ছে বউ ঠাকুরানীর হাট। তাহলে আমরা বুঝলাম যে বউ ঠাকুরানীর হাটের প্রধান বিষয়বস্তু হচ্ছে যশোরের যেই বিখ্যাত রাজা, সেই বিখ্যাত রাজাকে প্রতাপাদিত্য, সেই প্রতাপাদিত্যের জীবনী হচ্ছে বউ ঠাকুরানীর হাট। মূলত এখানে প্রতাপাদিত্যের স্বাধীনচেতা মনোভাব, প্রতাপাদিত্য অত্যন্ত স্বাধীন থাকতে চাইতেন, দিল্লির সম্রাটের আনুগত্য তিনি স্বীকার করতে চাইতেন না। তাহলে বউ ঠাকুরানীর হাটের বিষয়বস্তু স্বাধীনচেতা মনোভাব ও নিষ্ঠুরতা। রাজা প্রতাপাদিত্য অত্যন্ত নিষ্ঠুর ছিল, সেই নিষ্ঠুরতা আমরা একটু পরেই দেখতে পাবো এই উপন্যাসের প্রধান বিষয়বস্তু। এরপর আমরা দেখতে পাবো তার একটি বিখ্যাত উপন্যাস, সেই উপন্যাসটা হচ্ছে রাজর্ষি উপন্যাস। তা রাজর্ষি উপন্যাস আর বউ ঠাকুরানী হাট উপন্যাসের মধ্যে একটা মিল আছে। কি মিল? দুইটা উপন্যাসই হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। এই দুইটাকে আমরা বলবো কোন জাতীয় উপন্যাস? তাহলে অ্যান্সার হবে এই দুইটি হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। আবার এখানে যে পরবর্তী দুইটা পাবো, গোরা উপন্যাস, ঘরে বাইরে এবং 4 অধ্যায়, এগুলা যদি বলা হয় কোন ধরনের উপন্যাস, তাহলে অ্যান্সার হবে এই কটা হচ্ছে তার রাজনৈতিক উপন্যাস। তাহলে এখানে আবার প্রশ্ন একটা চলে আসলো যে ভাই ঐতিহাসিক আর রাজনৈতিক উপন্যাসের পার্থক্য কি? তা ঐতিহাসিক আর রাজনৈতিক উপন্যাসের যে কি পার্থক্য, আমরা একটু পরে সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা তার ঐতিহাসিক উপন্যাসে দেখলাম, তার রাজনৈতিক উপন্যাসে দেখলাম। আর চোখের বালি, চোখের বালি তার কোন ধরনের উপন্যাস? তাহলে এটা অ্যান্সার হবে চোখের বালি হচ্ছে তার মনস্তাত্ত্বিক উপন্যাস। তার মনস্তাত্ত্বিক উপন্যাসটা আমরা দেখে ফেললাম। দুই বোন, দুই বোন কোন ধরনের উপন্যাস? তাহলে এটি সামাজিক উপন্যাস।
মালঞ্চ কোন ধরনের উপন্যাস? সামাজিক উপন্যাস। তো সামাজিক উপন্যাস হইলেও এগুলো এক ধরনের রোমান্টিক বা প্রেমের উপন্যাস, সেটাও আমরা বুঝতে পারবো। তবে শেষের কবিতা কোন ধরনের উপন্যাস? এটি একটি কাব্যিক উপন্যাস, কারণ শেষের কবিতার শেষে একটা কি আছে? একটা কবিতা আছে। যেহেতু উপন্যাসের শেষে একটি কবিতা আছে, তাই এই উপন্যাসের নামকরণ করা হয়েছে শেষের কবিতা। অনেকে আবার এটাকে কবিতা দেখে মনে করে এটি কাব্যগ্রন্থ, কিন্তু এটি কাব্যগ্রন্থ নয়। এটি রবীন্দ্রনাথের একটি উপন্যাস। কোন জাতীয় উপন্যাস? কাব্যিক উপন্যাস, কারণ এই শেষের কবিতার মধ্যে প্রচুর কবিতার ব্যবহার করা আছে। শেষ দিকে একটা বিখ্যাত চরণ আছে, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। আবার সুন্দর সুন্দর কবিতা আছে, গ্রহণ যত করেছ ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়, অসাধারণ কথা আছে। আবার যে আমারে দেখিবারে পায়, ভালো মন্দ মিলাই অসীম ক্ষমায়, সামনের পূজায় আপনারে দিতে চাই বলি তাহার চরণে, কি সুন্দর কথা। যে আমারে দেখিবারে পায়, ভালো মন্দ মিলায় অসীম ক্ষমায়, এই যে সুন্দর সুন্দর কথা, সেটাও আছে শেষের কবিতায়। এই জন্য এটি শেষের কবিতা হচ্ছে কাব্যিক উপন্যাস। এরপর তার একটি উপন্যাস আমরা দেখতে পাই সামাজিক উপন্যাস হিসাবে যোগাযোগ। এটাই সাধারণত সবচাইতে বেশি পরীক্ষায় আসে, যে যোগাযোগ কোন ধরনের উপন্যাস? তাহলে অ্যান্সার হবে সামাজিক উপন্যাস। এবং এটার বিষয়বস্তু কি আমরা একটু পরে দেখবো, এটা গ্লান্স। চতুরঙ্গ তার কোন ধরনের উপন্যাস? এটাও তার সামাজিক উপন্যাস। তাহলে তার সামাজিক উপন্যাসই কিন্তু বেশি, ঠিক না? নৌকাডুবি, নৌকাডুবিও কোন ধরনের উপন্যাস? এটাও সামাজিক উপন্যাস। তাহলে সামাজিক উপন্যাসই বেশি। আর বাকিগুলা সম্পর্কে তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই স্বীকার করেন না, আমরা আর সেটা নিয়ে কি আলোচনা করব। এখন এখানে আমরা দেখতে চাই কোন উপন্যাসে আসলে কোন ধরনের বিষয়বস্তু রবীন্দ্রনাথ ঠাকুর ফুটিয়ে তুলেছেন। তাহলে বৌঠাকরণের হাট আমরা দেখলাম, এটি তার প্রথম প্রকাশিত এবং এটি রাজা প্রতাপাদিত্যের কাহিনী। এরপর রাজর্ষি উপন্যাসে দেখব এই উপন্যাসের ঘটনা 1670 সালের দিকের ঘটনা। এখানে আমরা দেখতে পাই যে ত্রিপুরার রাজার সাথে একজন ঋষির যুদ্ধ হয়। সেই ঋষির যুদ্ধের নাম হচ্ছে, ঋষির নাম রঘুপতি। ত্রিপুরার রাজা বনাম হচ্ছে রঘুপতি, একজন ঋষি থাকে, সেই ঋষির যুদ্ধ। তো রাজা এবং ঋষির যে যুদ্ধ, সেই যুদ্ধের বিষয়বস্তুই হচ্ছে রাজর্ষি উপন্যাস। এই জন্য আমরা সন্ধিতে পাই রাজা যোগ ঋষি সমান রাজর্ষি। তাহলে রাজর্ষি উপন্যাসের বিষয়বস্তু আমরা বুঝে ফেললাম। এখন গোরা উপন্যাসের বিষয়বস্তু কি? এটাকে বলা হয় গত 100 বছরের শ্রেষ্ঠ উপন্যাস। তাই যদি বলা হয় গত 100 বছরের শ্রেষ্ঠ উপন্যাসের নাম কি, তাহলে অ্যান্সার হবে গোরা। এখন গোরা উপন্যাসের বিষয়বস্তু অনেক বড়। 1857 সালের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহে ইংরেজদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, সেটাও আছে গোরা উপন্যাসে। গোরা উপন্যাসে আছে 4 ধর্মের কাহিনী। 4 ধর্ম কোনটা? গোরা উপন্যাসে হিন্দু ধর্মের কাহিনী আছে, মুসলিম ধর্মের কাহিনী আছে, গোরা উপন্যাসে খ্রিস্টান ধর্মের কাহিনী আছে। পাশাপাশি গোরা উপন্যাসে ব্রাহ্ম ধর্ম, অনেকেই তোমরা জানো ব্রাহ্ম সমাজ নামে একটা সমাজ ছিল, যেটা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল। সেই ব্রাহ্ম ধর্মের সাথে হিন্দু ধর্মের কিন্তু মতবিরোধ আছে, দ্বন্দ্ব আছে। ব্রাহ্ম সমাজ যারা সদস্য ছিল, তারা সবাই উচ্চ শিক্ষিত, মার্জিত, ভদ্র, উদারপন্থী ছিল। এটাও ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে ব্রাহ্ম সমাজের যারা সদস্য, তারা কিন্তু এই 33 কোটি বা 33 রকমের দেবদেবীকে পছন্দ করতেন না। ব্রাহ্ম সমাজের সদস্যরা মনে করতেন, হ্যাঁ, এক ঈশ্বর বাদে বিশ্বাসী ছিলেন, একজনে ঈশ্বর আছেন। তাহলে যেহেতু একজন ঈশ্বর, তাহলে তারা আলাদাভাবে শিবের পূজা, তারপর হচ্ছে বিষ্ণুর পূজা, এসব পূজা কিন্তু করতেন না ব্রাহ্ম সমাজের লোকেরা। এই জন্যই হিন্দু সমাজের লোকেরা ব্রাহ্ম সমাজকে দুই চোখে দেখতে পারতেন না। আবার ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজকে দুই চোখে দেখতে পারতেন না, এরকম এক ভীষণ শত্রুতা ছিল। তাহলে এই 4 ধর্মের কাহিনী আছে যে উপন্যাসে, সেই উপন্যাসের নামই হচ্ছে কি উপন্যাস? গোরা। ঘরে বাইরে উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে বঙ্গভঙ্গ। আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। সেই বঙ্গভঙ্গের বিষয়বস্তু নিয়ে রচিত হয়েছে ঘরে বাইরে উপন্যাস। এখানে আমরা জানি হিন্দু ভার্সাস মুসলিম একটা দ্বন্দ্ব হয়েছিল, মারাত্মক দ্বন্দ্ব। শুধু দ্বন্দ্ব নয়, পরে কোপাকুপি শুরু হয়ে গেছিল। মুসলমানরা আল্লাহু আকবার বলে হিন্দুদের বলি দিত, হিন্দুরা আবার বন্দে মাতারামকে মুসলমানদের বলি দিত। এই হিন্দু মুসলমান যেই দ্বন্দ্ব, হিন্দু ভার্সেস মুসলমান দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এখানে চলে এসেছে। এবং এই দ্বন্দ্বে অবাক করা মতে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানদের পক্ষ নিয়েছেন। আর এখানে যে হিন্দু নেতা ছিল, স্বদেশী আন্দোলনের নেতা, সেই হিন্দু নেতাকে তিনি ভৎসনা করেছেন, অর্থাৎ নেগেটিভ হিসাবে দেখিয়েছেন। সেটা আমরা একটু পরেই ঘরে বাইরে উপন্যাস পড়লে আমাদের সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মোটামুটি যদি বলা হয় রবীন্দ্রনাথের মুসলমানদের পক্ষ নিয়ে রচিত উপন্যাসের নাম কি, তাহলে অ্যান্সার হবে ঘরে বাইরে। 4 অধ্যায়। 1934 সালের ঘটনা। তো 4 অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে 1922 সালের পরবর্তীতে এই উপমহাদেশে একটা সশস্ত্র আন্দোলন শুরু হয়।
সেই সশস্ত্র আন্দোলনকে আমরা বলি বিপ্লবী আন্দোলনও বলা যায়। আবার যেহেতু এরা গুলি করে ইংরেজদের হত্যা করত, বিশেষ করে ইংরেজ ম্যাজিস্ট্রেটদের হত্যা করে ফেলতো, পাশাপাশি ইংরেজ বড় বড় অফিসারদের ওয়াইফদেরও হত্যা করত, এর পাশাপাশি হচ্ছে তারা ইংরেজ পুলিশ কমিশনারদের হত্যা করত। যেহেতু এরা হত্যাই ছিল এদের মূল উদ্দেশ্য এই বিপ্লবীদের, তাই এটাকে আবার বলা হয় সন্ত্রাসবাদী। সন্ত্রাসবাদী এবং হিন্দু উগ্রবাদী এটাও বলা হয়। এই উগ্রবাদীদের সমালোচনা, সন্ত্রাসবাদীদের সমালোচনা, উগ্রবাদীদের সমালোচনা এই উপন্যাসের হচ্ছে প্রধান বিষয়বস্তু। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে সন্ত্রাসবাদ করা, মেরে ফেলা এসব পছন্দ করতেন না। তিনি পছন্দ করতেন কি? তাহলে তিনি পছন্দ করতেন মহাত্মা গান্ধীর মতো অহিংস আন্দোলন। আন্দোলন হবে জনতার, আন্দোলন অস্ত্রের নয়, আন্দোলন বোমার নয়। তিনি এক প্রকার শান্তিবাদী ছিলেন মহাত্মা গান্ধীর মতো। চোখের বালি উপন্যাস, এটা হচ্ছে বিধবার প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক উপন্যাসেই প্রচুর প্রেমের কাহিনী আছে, কারণ আসলে জগৎ তো প্রেম ছাড়া অচল। তাহলে এটি একটি বিধবার প্রেমের কাহিনী, এবং সবাই জানো যে এই সেই বিখ্যাত বিধবা যার নাম হচ্ছে বিনোদিনী। এটা নিয়ে আবার ছবিও হয়েছে। দুই বোনের মধ্যে আমরা দেখতে পারি উর্মিলা শর্মিলা দুই বোন থাকে, শর্মিলা উর্মিলা দুই বোন, এটা হচ্ছে শালীর সাথে প্রেম। অনেকে আবার এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভিলেন বানিয়ে ফেলে, যে শালীর সাথে প্রেম কি লেখছে খারাপ বেটায়, উই হেইট রবীন্দ্রনাথ, এরকম আর কি। শালীর সাথে প্রেম। আবার মালঞ্চতে দেখতে পাই আমরা মালির সাথে প্রেম। তাহলে তার সব ধরনের উপন্যাসে আছে, শালীর সাথে প্রেমও আছে, মালির সাথে প্রেমও আছে। আবার নৌকাডুবিতে দেখতে পাই ভুল বউ। ভুল বউ কেন? কারণ নৌকা ডুবি হওয়ার পর একজনের বউ আরেকজনের কাছে চলে যায়, এই ভুল বউয়ের সাথে সংসার বা প্রেম। ভুল বউ আরেকজনের বউয়ের সাথে সংসার বা প্রেম, এটাকে দোষ দেওয়া যায় না। নৌকা ডুবে যাওয়ার ফলে একজন আরেকজনের বউ ওলট পালট হয়ে যায়, আগেতে না দেখেই বিয়ে করতো, এই জন্য ভুল বউয়ের সাথে সংসার বা ভুল বউয়ের সাথে প্রেম। তাহলে তার উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি বিধবার প্রেম আছে, শালীর প্রেম আছে, মালির প্রেম আছে, পর স্ত্রীর সাথে প্রেম সেটাও আছে। আবার শেষের কবিতায় আমরা দেখতে পাচ্ছি আক্ষেপের প্রেম। আক্ষেপের প্রেম কেন? সবাই মোটামুটি জানো যে এখানে যে লাবণ্য আছে, সেই লাবণ্য আর অমিতের ভালোবাসা ছিল, কিন্তু লাবণ্য শেষ পর্যন্ত অমিতকে ছেড়ে দেয়। অমিতকে ছেড়ে দিয়ে লাবণ্য কিন্তু শোভনলালকে বিবাহ করে ফেলে। তাহলে এই প্রেম হচ্ছে আক্ষেপের প্রেম বা না পাওয়ার প্রেম। রবীন্দ্রনাথ আসলে না পাওয়ার প্রেমে বেশি বিশ্বাসী ছিলেন, কারণ তোমরা সবাই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি তাকে ভালোবেসেছিলেন, ভালোবেসে প্রেমে বলি হয়েছেন, আত্মহত্যা পর্যন্ত করেছেন, কিন্তু রবীন্দ্রনাথকে কোনোদিন বিবাহ করতে চান নাই। এই জন্য দেখা যায় তার উপন্যাসে তার বৌদিরও প্রভাব আছে, এই ভালোবেসে বিয়ে না করার একটা টেন্ডেন্সি আছে। চতুরঙ্গ, এই উপন্যাসের মধ্যে 4টা কাহিনী। যেহেতু এই উপন্যাসের মধ্যে কাহিনী 4টি, এরপর আবার আমরা দেখতে পাই হিরো হিরোইনও কিন্তু অনেক, 4টি কাহিনীর 4টি হিরো, এই জন্য এই উপন্যাসের নাম হয়েছে কি 4টি অঙ্গ বা চতুরঙ্গ। যোগাযোগ উপন্যাসে আমরা দেখতে পাবো এই উপন্যাসের প্রধান বিষয়বস্তু হচ্ছে জমিদার শ্রেণী একসময় কিন্তু তারা তাদের প্রচুর ব্যয়ের কারণে ব্যয় বেড়ে যায়, তাদের আয় নাই। তখন দেখা যায় জমিদার শ্রেণী আস্তে আস্তে পতনের দিকে ধাবিত হয়। অপরদিকে দেখতে পাই যারা ব্যবসায়ী শ্রেণী, তাদের আবার ব্যবসার ফলে ধীরে ধীরে উত্থান ঘটে। তাহলে এই উপন্যাসের মধ্যে অনেক বিষয়বস্তু, তবে জেনারেলি কমন বিষয়বস্তু আমরা দেখতে পাবো জমিদার শ্রেণী পতন, ঋণে জর্জরিত জমিদার, অপরদিকে ব্যবসায়ী শ্রেণীর আস্তে আস্তে উত্থান, প্রধান প্রধান বিষয়বস্তু এই উপন্যাসের। এবার আমরা আজকের পর্বে আলোচনা করব প্রথম যেই বিখ্যাত 5টি উপন্যাস, সেগুলো বউ ঠাকুরানীর হাট প্রথম ঐতিহাসিক, রাজর্ষি উপন্যাস ঐতিহাসিক, গোরা রাজনৈতিক উপন্যাস, ঘরে বাইরে রাজনৈতিক উপন্যাস, 4 অধ্যায় রাজনৈতিক উপন্যাস। আজকে আমরা প্রথমত এই কয়টা উপন্যাস আলোচনা করব, পরবর্তী ক্লাসে আবার বাকি উপন্যাসগুলো বিস্তারিত আলোচনা করব। সবার আগে হচ্ছে গোরা। তাহলে এই গোরা উপন্যাসটা আলোচনার পূর্বে আমরা আগে দেখতে চাই কোন উপন্যাসটাকে আমরা বলবো রাজনৈতিক, কোন উপন্যাসটাকে আমরা বলবো ঐতিহাসিক, সেটা আগে আমাদের একটু বুঝতে হবে। তাহলে ঐতিহাসিক ভার্সাস রাজনৈতিক উপন্যাস, এই দুইটার মধ্যে আসলে কি কোনো তেমন পার্থক্য আছে নাকি পার্থক্য নেই, সেটাই আমরা এখন দেখব। তাহলে যদি সহজে আমরা বুঝতে চাই, আমরা বইয়ের সংজ্ঞায় যাব না, যখন শুধুমাত্র কিং এর ইতিহাস মানে রাজাদের ইতিহাস সেটা ঐতিহাসিক কাহিনী। যখন আমরা সেই ইতিহাসের মধ্যে দেখব এই রাজাদের ইতিহাসে জেনারেলি জনগণ আগে কিন্তু সচেতন ছিল না,
জনগণের কোনো সম্পৃক্ততা নাই, সেগুলোই ঐতিহাসিক কাহিনী। যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর একটি ঐতিহাসিক উপন্যাস লিখেছেন, সেই উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। এই যে বউ ঠাকুরানীর হাটের কাহিনী, এটা কার কাহিনী? রাজা প্রতাপের কাহিনী। এই রাজা প্রতাপের কাহিনীতে জনগণের তেমন অংশগ্রহণ নাই। রাজা প্রতাপ নিষ্ঠুর ছিলেন, রাজা প্রতাপের সাথে দিল্লি সম্রাটের সমস্যা, জনগণ কিন্তু তখন এসবের মধ্যে মাথা ঘামাতো না। আর কাহিনীটার সালটা যদি দেখো, সালটা হচ্ছে ১৬০০ সালের সময়ের দিকের ঘটনা। তাহলে ১৬০০ সালের ঘটনা অনেক প্রাচীন ঘটনা, সেই সময়ের ঘটনা, দিল্লি সম্রাটের সাথে প্রতাপের সমস্যা। তাহলে এই ঘটনাটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা, এখানে জনগণের পার্টিসিপেশন বা অংশগ্রহণ নাই। আরেকটা উপন্যাস যদি আমরা এখানে দেখি, রাজনৈতিক উপন্যাস, সেটা হচ্ছে গোরা উপন্যাস। এই গোরা উপন্যাস, নায়কের নাম গোরা, তাই উপন্যাসের নামও গোরা। এই গোরা উপন্যাসটার কাহিনী কত সালের? ১৮৫৭ সালের। তখন কি বিদ্রোহ হয়েছে? সিপাহী বিদ্রোহ হয়েছে, ঠিক না? তাহলে সিপাহী বিদ্রোহের সময় অলরেডি কিন্তু সিপাহীরাও অংশগ্রহণ করেছে, অনেক জনগণও কিন্তু অংশগ্রহণ করেছে। কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। যেই উপন্যাসের মধ্যে ব্রিটিশ কথাটা থাকবে, যে উপন্যাসের মধ্যে জনগণ থাকবে, সেই উপন্যাসটাকে আমরা বলবো কি? রাজনৈতিক উপন্যাস। আশা করি বুঝতে পেরেছি। তাহলে রাজনৈতিক উপন্যাসে কি থাকবে? জনগণের অংশগ্রহণ। রাজনৈতিক উপন্যাসে কি থাকবে? ব্রিটিশদের সাথে জনগণের একটা কনফ্লিক্ট। আর ঐতিহাসিক উপন্যাসে থাকবে রাজা ভার্সেস রাজা, রাজা ভার্সেস সম্রাট, এগুলো হচ্ছে প্রধান বিষয়বস্তু। আরও দু একটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে যে আমরা দেখছি যে ত্রিপুরার রাজার সাথে ঋষি রঘুপতির দ্বন্দ্ব, রাজা ভার্সেস ঋষি, দুইটা মিলে রাজর্ষি। এই যে ঘটনা, ত্রিপুরার রাজার এই ঘটনাটা কিন্তু ১৬৭০ সালের দিকের ঘটনা। তাহলে তখন দেখতে পাচ্ছি রাজার সাথে ঋষির যুদ্ধ, জনগণের সম্পৃক্ততা নাই বললেই চলে। সেই হিসাবে এটাও কি একটি ঐতিহাসিক উপন্যাস। অপরদিকে যদি আমরা ঘরে এবং বাইরে উপন্যাসটা দেখি, তাহলে ঘরে বাইরে উপন্যাসটার বিষয়বস্তু আমরা জানি। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়েছে, হিন্দুরা মন খারাপ করেছে, তাই হিন্দুরা একটা আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনের নাম কি? সেই আন্দোলনের নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। এই স্বদেশী আন্দোলন এবং বিলেতি পণ্য বর্জন, তাহলে এই যে বিলেতি পণ্যটা সে বর্জন করবে, বয়কট করবে, এটা কাদের পণ্য? ব্রিটিশদের পণ্য। তাহলে এই আন্দোলনের মধ্যে জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। সুতরাং যখন জনগণ চলে আসবে, ব্রিটিশ চলে আসবে, সেটা রাজনৈতিক উপন্যাস হয়ে যাবে। আরেকটা উপন্যাস যদি আমরা দেখি, রবি ঠাকুরের রাজনৈতিক উপন্যাস, সেটা হচ্ছে ৪ অধ্যায়। উপন্যাসের নাম ৪ অধ্যায় কেন? ৪টা অধ্যায় আছে, ৪টা অধ্যায়ের কাহিনী বর্ণিত, এই জন্য এটাকে বলা হয় কি? ৪ অধ্যায়। এই উপন্যাসে আমরা দেখব ১৯২২ সালের পর থেকে ১৯৩০ সাল পর্যন্ত যত বিপ্লবী ছিল, তারা সবাই বিপ্লবী করেছে কার বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব করেছে। বিশেষ করে যারা ইয়াং স্টার ছিল, অল্প বয়সী তরুণগুলা ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে দেখো, এখানে জনগণের একটা পার্টিসিপেশন আছে, স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা আছে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে। সুতরাং এটি একটি রাজনৈতিক উপন্যাস। তাহলে আমরা মনে হয় রাজনৈতিক উপন্যাস আর ঐতিহাসিক উপন্যাসে একটা পার্থক্য দেখতে পেলাম। তাহলে মনে হয় আমরা রাজনৈতিক উপন্যাস আর ঐতিহাসিক উপন্যাসের যে পার্থক্যটা আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলে যাব সেই বিখ্যাত উপন্যাসের ভিতরে ভিতরে কি আছে। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব গোরা উপন্যাস। আমরা শুরুতে বলেছিলাম গোরা উপন্যাসের বিষয়বস্তু। গোরা উপন্যাসের বিষয়বস্তুর মধ্যে ধর্ম কয়টা আছে? ৪টা আছে। এই ৪টা ধর্ম। গোরা উপন্যাসের অনেকগুলা ক্যারেক্টার। ৪টা ধর্মের মধ্যে আমরা দেখি কি কি ধর্ম আছে। এক সনাতন, সনাতনটাকে আমি হিন্দুই লিখলাম। হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের সাথে কোন ধর্মের সমস্যা? ব্রাহ্ম সমাজের সমস্যা। তাহলে ব্রাহ্ম সমাজের সাথে হিন্দু সমাজের সমস্যা, এটাও আছে এখানে। এখানে আবার খ্রিস্টান আছে, যেহেতু ব্রিটিশদের কাহিনী আছে, খ্রিস্টান আছে। পাশাপাশি এখানে মুসলমানদের কাহিনীও একটুখানি আছে। তাহলে এই ৪ ধর্মের কাহিনী আছে গোরা উপন্যাসে। তাহলে উপন্যাসের নামটা গোরা হইল কেন, সেটা আগে বলে দিই। এই গোরা কিন্তু একজন খ্রিস্টান সন্তান, কিন্তু গোরা নিজেও জানে না সে যে খ্রিস্টান। তার পুরো নাম ছিল হচ্ছে গৌরমোহন। এই গৌরমোহন এত এত বড় নামে ডাকা যায় না, এই জন্য তাকে সংক্ষেপে কি বলে ডাকা হইতো? গোরা বলে ডাকা হইতো। গোরা শুনলেই মনে হয় গোরামি। অবশ্য এখানে যে গোরা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের মধ্যে কিন্তু গোরামি আছে। এই জন্য অনেকে মনে করে গোরামি থেকে গোরা এসেছে, কিন্তু না। গোরা শব্দের অর্থ হচ্ছে সাদা। যেহেতু সে একজন আইরিশ ছিল, যেহেতু সে বিদেশি ফরেনার ছিল, তাই তার পুরো বডি ছিল কিন্তু সাদা, হোয়াইট কালার। হোয়াইট বডি হওয়ার কারণে তার নাম হয়েছে গৌরমোহন, নাম রেখেছে। আর সেখান থেকেই সংক্ষেপে আমরা তাকে বলি গোরা। সেখান থেকেই উপন্যাসের নামও কিন্তু গোরা। এই গোরা উপন্যাসকে বলা হয় গত ১০০ বছরের শ্রেষ্ঠ উপন্যাস। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ উপন্যাসও কি হবে? গোরা। আর এই গোরা উপন্যাস ৩০০ পৃষ্ঠারও বড়।
যেহেতু এটি ৩০০ পৃষ্ঠারও বড়, তাই এটিকে বলা হয় মহাকাব্যিক উপন্যাস। তাই যদি আসে রবি ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস কোনটি? গোরা। রবি ঠাকুরের সবচেয়ে বড় উপন্যাস কোনটি? গোরা। রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? সেটা অ্যান্সার হবে গোরা। তাহলে গোরা উপন্যাসটি আসলে বিষয়বস্তুটা কি? বিষয়বস্তুটা আমরা দেখছি এখানে ৪টা ধর্ম আছে এবং এই ধর্ম নিয়ে বাড়াবাড়ির একটা চরম লেভেল এই উপন্যাসের মধ্যে আছে। ধর্ম বাড়াবাড়ির বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম নিয়ে বাড়াবাড়ির বিরুদ্ধে এই উপন্যাসটা লিখেছেন। এই উপন্যাসের প্রধান ক্যারেক্টার গোরা হইলেও এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে প্রধান হিসাবে তৈরি করেছেন আনন্দময়ীকে, যে গোরার পালক মাতা থাকে। এখন আমরা মূল কাহিনীতে ঢুকে যাই, তাহলে আমরা বুঝতে পারবো গোরা উপন্যাস কেন এত বিখ্যাত, কেন গোরা উপন্যাস শ্রেষ্ঠ, কেন গোরা উপন্যাস ১০০ বছরের শ্রেষ্ঠ উপন্যাস। কাহিনীটা ঢুকলে আমরা বুঝতে পারবো। এখানে দেখব মানুষের বিবর্তন, কত বড় বিবর্তন, রূপান্তর হয়েছে মানুষের, সেটা আমরা দেখতে পাবো। তাহলে কাহিনীটায় আমরা প্রথমেই দেখতে পাই দুইটা পরিবারকে আমরা আলাদা করি। একটা পরিবার হচ্ছে কৃষ্ণদয়াল। কৃষ্ণদয়াল একটা পরিবার, সংক্ষেপে কৃষ্ণদয়াল। কৃষ্ণদয়ালের স্ত্রী, সেই স্ত্রীর নাম হচ্ছে আনন্দময়ী। আমি আনন্দময়ীর নামটা লিখলাম। তাদের পালক সন্তান, আসল সন্তান কিন্তু গোরা নয়, পালক সন্তান হচ্ছে গোরা। আরেকটা সন্তান তাদের আছে, কৃষ্ণদয়ালের আসল সন্তান, সে হচ্ছে কি, তার নাম হচ্ছে মহিম। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াইলো? আরেকটা হচ্ছে ব্রাহ্ম সমাজ, এরা হচ্ছে হিন্দু সমাজের প্রতিনিধি। এরপর আমরা দেখব ব্রাহ্ম সমাজ। আমরা শুরুতে ব্রাহ্ম সমাজ আর হিন্দু সমাজের পার্থক্যটা বলেছিলাম। তারপর আমি এখানে একটু বলে দিতে চাই, এই যে হিন্দু, যারা ৩৩ কোটি দেবদেবীতে বিশ্বাস করে তারা হিন্দু, আর যারা এই ৩৩ কোটি দেবদেবীতে বিশ্বাস করে না তারা ব্রাহ্ম সমাজ। এই হিন্দু সমাজ পূজা করে, আর এই যে ব্রাহ্ম সমাজ এরা কিন্তু পূজা করে না, করে না। এই জন্য ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজে বিয়ে দেয় না, হিন্দু সমাজ ব্রাহ্ম সমাজে বিয়ে দেয় না। যদি কেউ এই নিয়ম না মানে তাহলে একজন আরেকজনকে ত্যায্য করে দেয়। এরকম বাজে একটা অবস্থা ছিল সেই সময়। আরেকটা জিনিস এখানে আমাদের পড়তে হবে, এটি হচ্ছে ব্রাহ্ম সমাজ, এটি হচ্ছে ব্রাহ্ম সমাজ। আরেকটা হচ্ছে এই সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের এই 4টা স্তর আছে, আমরা সবাই বোধহয় জানি। এর মধ্যে সবচেয়ে উন্নত মানের স্তর হচ্ছে ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ আর ব্রাহ্ম কি এক জিনিস? না, এক জিনিস নয়। এরা পূজা করে না, আর এরা একবার পূজা অর্চনার জন্য তৈরি হয়েছে জগতে। এদেরকে বলতে পারো আমাদের যেরকম আলেম আছে না, মাওলানা সাহেব, এরা হচ্ছে হিন্দু ধর্মের মাওলানা, মানে পূজা টুজা যা আছে সব এরা করে। তাহলে এরা হচ্ছে খাঁটি হিন্দু, এদেরকে বলা হয় ব্রাহ্মণ। তাহলে এই পার্থক্যটা আমাদের বুঝলে এই উপন্যাসটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে ব্রাহ্ম সমাজের লোক দেখতে পাবো কাকে? ব্রাহ্ম সমাজের লোক দেখতে পাবো পরেশবাবু, সুচরিতা এবং ললিতাকে। সংক্ষেপে আমি এখানে লিখছি যাতে আমরা বুঝতে পারি সহজে। পরেশবাবু, তার বড় একজন মেয়ে থাকে, তার নাম সুচরিতা, এর আসল নাম থাকে রাধারানী, আর হচ্ছে ললিতা। এখানে ক্যারেক্টার মুখস্থ রাখতে হবে, কারণ ক্যারেক্টার কিন্তু আসে, বিশেষ করে স্পেশালি কোন ক্যারেক্টারগুলো পরীক্ষায় আসে সেটা আমি একটা দাগ দিয়ে দেই। আনন্দময়ীর ক্যারেক্টার পরীক্ষায় আসে, সুচরিতা পরীক্ষায় আসে, গোরাও আসে, বিনয় আসে, এই সব কটা ক্যারেক্টারের পরীক্ষা আসে, আর ললিতা এটাও পরীক্ষায় আসে। তাই এই কটাকে আমাদের বেশি মুখস্থ রাখতেই হবে। এখন আমরা বাকি অংশটা দেখি। এই কৃষ্ণদয়াল বাবু কাহিনীটা হচ্ছে কাশী থেকে শুরু হবে। উত্তরপ্রদেশের এখানে আছে বারাণসী বা কাশী। কাশী হচ্ছে হিন্দু ধর্মের যতগুলো বড় বড় কি আছে, বড় বড় তীর্থস্থান আছে, এর মধ্যে অন্যতম একটি তীর্থস্থান কাশী। কৃষ্ণদয়াল এক সময় এই তীর্থস্থানে থাকতেন কাশীতে। যখন কৃষ্ণদয়াল কাশীতে থাকতেন তখন কৃষ্ণদয়াল নিজেও ব্রাহ্ম ছিলেন, ব্রাহ্ম সমাজ ছিলেন। অর্থাৎ কৃষ্ণদয়াল তখন পূজা টুজা করতেন না, তখন কিন্তু এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, এত ঈশ্বর বিশ্বাস করতেন না যখন তিনি কাশীতে ছিলেন। এবং কৃষ্ণদয়াল যখন কাশীতে ছিল তখন আমরা দেখতে পাবো সে আনন্দময়ীকে নিয়ে এখানে থাকতো। তখন এই 1857 সালের ঘটনা ঘটে যায়। কাশীতে থাকতেই কৃষ্ণদয়াল অতি শিক্ষিত ছিল, অত্যন্ত মার্জিত ছিল। আর শিক্ষিত মার্জিত ব্রাহ্ম সমাজের মানুষগুলোর সাথে সেই সময়ে ব্রিটিশদের সম্পর্ক খুব ভালো ছিল। তাহলে ব্রিটিশরা মানেই তো খ্রিস্টান, তাহলে কিন্তু এই উপন্যাসে খ্রিস্টান ঢুকে গেল। এই খ্রিস্টানদের সাথে এই ব্রাহ্মদের সম্পর্ক খুব ভালো ছিল। ভালো থাকার ফলে যখন সিপাহী বিদ্রোহ হয়েছে তখন তোমরা সবাই জানো, তখন আমাদের দেশের সিপাহীরা ইংরেজদের যেখানে পাচ্ছে সেখানেই কিন্তু হত্যা করছে। তখন অনেক ইংরেজ এই কৃষ্ণদয়ালের বাড়িতে বা কাশীতে এসে ঠাঁই নিল, আশ্রয় নিল। কৃষ্ণদয়াল কিন্তু তাদেরকে বাঁচালো। এই যে কৃষ্ণদয়াল তাদেরকে বাঁচালো, ইংরেজদের বাঁচালো, এতে করে ইংরেজরা তার প্রতি কৃতজ্ঞ হয়ে গেল। ইংরেজদের সাথে কৃষ্ণদয়ালের একটা সুসম্পর্ক আগে ছিল, সেটা এখন আরো কি হইলো, ব্যাপক গভীর হইলো।
এই সময়ে আমরা দেখতে পাই 1857 সালে গোরার যে আসল বাবা, সে আসল বাবা একজন আইরিশ থাকে, আইরিশ। আইরিশ তোমরা জানো আয়ারল্যান্ডও কিন্তু ইংল্যান্ডের একটা পার্ট, তোমরা জানো, অনেকেই জানো। গ্রেট ব্রিটেনের একটা পার্ট এই আয়ারল্যান্ড। তাহলে আমরা তাকে ইংলিশও বলতে পারি। সে আইরিশ বা ইংলিশের সন্তান থাকে গোরা। সে আইরিশ কিন্তু মারা যায় সিপাহী বিদ্রোহের দিন। সে যখন মারা যায় তখন তার স্ত্রী থাকে গর্ভবতী, আর স্ত্রীর পেটেই থাকে গোরা। তখন সে আইরিশ লোকের স্ত্রী কৃষ্ণদয়ালের বাড়িতে এসে ঠাঁই নেয়, একটা গরুর ঘরে ঠাঁই নেয়। তখন এই কৃষ্ণদয়াল তাকে ঠাঁই দেয়, কিন্তু এই আইরিশ মাতা গোরাকে জন্ম দিয়েই মা মারা যায়। তাহলে গোরার তো পৃথিবীতে কেউ নাই, তার বাবাও মারা গেছে গুলিতে, আর তার মাও মারা গেছে তাকে জন্ম দিয়ে। তখন আমরা দেখতে পাবো এই কৃষ্ণদয়াল আর আছে আনন্দময়ী, এই আনন্দময়ীর কিন্তু কোনো সন্তান নাই। এই আনন্দময়ীর কোনো সন্তান নাই। তখন এই আনন্দময়ী নিজেই কিন্তু এই গোরাকে কোলে নিয়ে নেয়, কোলে নিয়ে নিজের সন্তান হিসেবে লালন পালন করতে থাকে। কিন্তু গোরা তো জীবনেও জানে না, কখনোই জানে না যে এই কৃষ্ণদয়াল তার আসল পিতা নয়, আনন্দময়ী তার আসল মাতা নয়। তারা নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে। এরপর আমরা দেখতে পাবো একসময় কৃষ্ণদয়াল সিপাহী বিদ্রোহের পরে এই কাশি ছেড়ে দিয়ে তিনি কিন্তু একসময় কলকাতায় চলে আসেন। এই পশ্চিমবঙ্গে বা তিনি কিন্তু কলকাতায় চলে আসেন। কৃষ্ণদয়াল যখন কলকাতায় চলে আসেন, কলকাতায় চলে আসার পর এখন তো কৃষ্ণদয়ালের সাথে একটা সন্তানও এসেছে গোরা। এখন কলকাতার মানুষ তো আর জানে না, কাশিতে গিয়ে সবাই তো ভেবেছে কাশি থেকে জন্ম নিয়েই বোধহয় এই সন্তানকে গোরাকে তারা সাথে করে নিয়ে এসেছে। কারণ গোরা এখানে লালিত পালিত হয় আপন সন্তান রূপেই। এর মধ্যে কৃষ্ণদয়ালের আবার অন্য আরেকটা বিবাহ ছিল, প্রথম স্ত্রী, সেই স্ত্রী মারা গিয়েছিল। সেই স্ত্রীর ঘরে এক সন্তান ছিল, সেই সন্তানের নাম হচ্ছে মহিম। এই কৃষ্ণদয়ালের আপন সন্তান, কিন্তু আনন্দময়ীর আবার সৎ সন্তান। আমি আগেই বলেছি উপন্যাসের মূল ক্যারেক্টার আনন্দময়ী। দেখে আনন্দময়ী গোরা পালক, পালক সন্তানকেও নিজের সন্তানের মতো লালন পালন করেছে। আবার আনন্দময়ীকে আমরা দেখতে পারবো মহিম তার সৎ সন্তান, সে মহিমকেও কিন্তু তার আপন সন্তানের মতো লালন পালন করেছে। তাহলে এখানে মূল ক্যারেক্টারই কিন্তু আনন্দময়ী। আমরা আরও টের পাবো যে আনন্দময়ী কত বড় মহৎ ক্যারেক্টার ছিল। রবীন্দ্রনাথ নিজ হাতে আনন্দময়ীকে তৈরি করেছেন। রবীন্দ্রনাথ প্রত্যাশা করেছেন প্রত্যেকটা মানুষ যেন, ভারতবর্ষের মানুষ যেন আনন্দময়ীর মতো হয়, যার মধ্যে হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকবে না, সকলকে শুধু ভালোবাসবে, এরকম। যাই হোক, তাহলে আনন্দময়ীর ঘরে তার সন্তান মহিম লালিত পালিত হচ্ছে, গোরা তার আপন সন্তান হিসেবে লালিত পালিত হচ্ছে। এর মধ্যে আমরা দেখতে পাই কৃষ্ণদয়াল যখন কাশীতে ছিল তখন সে ব্রাহ্ম সমাজে ছিল, কিন্তু সে যখন এই কলকাতায় চলে আসলো তখন হিন্দু সাধুদের সংস্পর্শে কৃষ্ণদয়াল নিজেই এখন মারাত্মক পরিমাণে কট্টর হিন্দু হয়ে গেল। যে লোক আগে উদার ছিল সে এখন হয়ে গেছে হিন্দু। তাহলে কৃষ্ণদয়াল এখন কট্টর হিন্দু। সে কি করে জানো? সে এই যে তার স্ত্রী, তার স্ত্রীর ছোঁয়া সে নেয় না। কেন নেয় না? কারণ আনন্দময়ীর ঘরে একটা দাসী ছিল, তার নাম লছমিয়া, সে ছিল খ্রিস্টান, কাশী থেকে এসেছে। এই খ্রিস্টানের সাথে যেহেতু তার বউ মেশে, তাহলে তার বউ অশুচি হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। কৃষ্ণদয়াল যদি বউয়ের সংস্পর্শ লাভ করে তাহলে সে অশুচি হয়ে যাবে। সে দেখো কৃষ্ণদয়াল এখন লছমিয়ার সংস্পর্শ নেয় না, কৃষ্ণদয়াল এখন আনন্দময়ীর সংস্পর্শ নেয় না। এমনকি সে যাকে লালন পালন করেছে গোরা, সে গোরার স্পর্শ কৃষ্ণদয়াল নেয় না। গোরা যখন সালাম করতে যায় কৃষ্ণদয়ালকে, তখন কিন্তু দেখা যায় যে কৃষ্ণদয়াল আস্তের উপর দূরে সরে যায়। কারণ কৃষ্ণদয়াল বিশ্বাস করে গোরা যদি সালাম করে সে তো খ্রিস্টান সন্তান, তাহলে সে কিন্তু অস্পৃশ্য হয়ে যাবে, সে অপবিত্র হয়ে যাবে। তাহলে আমি আগেই বলেছিলাম এই উপন্যাসটি তার ধর্ম নিয়ে বাড়াবাড়ি এক উপন্যাস। যাই হোক, তাহলে এখন কৃষ্ণদয়াল অনেক কট্টরপন্থী হিন্দু। এটা আবার তার কিন্তু গোরার একদমই পছন্দ না। গোরা এই যে তার সালাম নেয় না, এটা পছন্দ করে না। তার মার সাথে যে তার বাবা মেশে না, এটা পছন্দ করে না। লছমিয়াকে সে দেখতে পারে না, এটা সে পছন্দ করে না। এইগুলা নিয়ে তার বাবার সাথে গোরার ব্যাপক বিতণ্ডা হয়। কেন বিতণ্ডা হয়? গোরা আবার তখন অত্যন্ত উদার ছিল। গোরা আবার তখন ব্রাহ্ম সমাজে যাতায়াত করতো, ব্রাহ্ম সমাজের উদার নৈতিকতা সে পছন্দ করতো। তারা দেখো ছেলের সাথে বাবার এক ক্লাস, কার সাথে? কৃষ্ণদয়ালের সাথে গোরার ক্লাস। কেন ক্লাস? একজন ব্রাহ্ম সমাজ পছন্দ করে, আরেকজন কট্টরপন্থী হিন্দু হয়ে গেছে। এমনকি কৃষ্ণদয়ালের আলাদা একটা কক্ষ থাকে, ঘরের সবাই ধরো এই কক্ষগুলোতে থাকে, আর এখানে একটা ছোট খুপড়ি থাকে, এখানে কৃষ্ণদয়াল একা বসবাস করে, যাতে কারো স্পর্শ না লাগে। এবার যখন এই গোরার সাথে তার প্রতিদিন বাকবিতণ্ডা হয়, এমনকি তার এখানে অনেক সাধু সন্ন্যাসী আসে, গোরা ওই সাধু সন্ন্যাসীদের ধরে নানাবিধ প্রশ্ন করলে ওই সাধু সন্ন্যাসীরা গোরার সাথে উত্তর দিতে না পারে, আর সাধু সন্ন্যাসীরা খুব অপমানিত হয়ে তারপর চলে যায়। এখন কৃষ্ণদয়াল চিন্তিত হয়ে পড়ছে, হায় হায়, আমি গোরাকে নিয়ে করবো কি? এর কারণে তো আমার সব জলাঞ্জলি হবে। এরপর সেই কৃষ্ণদয়ালকে গোরার সাথে একজন বিদ্যাবাগীশ, মানে প্রচুর বিদ্যা জানে হিন্দু শাস্ত্রে, এরকম লোকের পরিচয় করায় দেয়। সেই বিদ্যাবাগীশের প্রভাবে পড়ে গোরাও ধীরে ধীরে কট্টরপন্থী হিন্দু হয়ে যায়। তাহলে এখন দেখো বাপ আর ছেলে দুইজনেই সমান হয়ে গেছে। এখন গোরা তার মায়ের সাথে অত বেশি মেশে না, কারণ সেইভাবে সে কট্টরপন্থী হিন্দু।
তার মায়ের সাথে খ্রিস্টান লসমিয়া থাকে, তাহলে খ্রিস্টান লসমিয়ার সাথে সে মিশতে পারে না। তারপর সে কিন্তু তার মা থেকে দূরত্ব বজায় রাখে, লসমিয়া থেকে সে দূরে সরে যায়। এমনকি তার বন্ধু যে বিনয়, তার বন্ধু বিনয়কে আমরা দেখতে পাই, এই বিনয় যেহেতু পরেশবাবু বা ব্রাহ্ম সমাজের সাথে মাঝে মাঝে মিশে, এই জন্য সে বিনয়ের সাথে পর্যন্ত দূরত্ব ধীরে 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 বজায় করে। তাহলে দেখো, সে যেই গোরা আগে একটু উদার ছিল, সেই গোরা এখন কট্টরপন্থী হয়ে গেছে। এখন কৃষ্ণদয়ালও কট্টরপন্থী, গোরাও কট্টরপন্থী, দুইজনেই ব্যাপক কট্টরপন্থী হিন্দু হয়ে গেছে। দুইজনেই সুচিতা, সুচিতা মানে তো বুঝতে পেরেছো, পবিত্রতা। গরিব লোকের ঘরে খাবে না, নিচু জাতের ঘরে খাবে না, অন্য ধর্মের লোকের ঘরে খাবে না, এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি, বাপ বেটার দুইজনের সমান হয়ে গেছে। এখন এই যে গোরার যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি এত লেভেলে পৌঁছে যাবে, সেটা কিন্তু কৃষ্ণদয়াল জীবনেও ভাবে নাই। এখন এই যে গোরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি চরম লেভেলে পৌঁছে যাওয়ার কারণে কৃষ্ণদয়াল আবার নতুন চিন্তায় পড়ে গেছে। হায় হায়, এখন আমি গোরাকে কি করব? তখন কৃষ্ণদয়াল ভাবে, এই গোরা তো আসলে সে যে খ্রিস্টান সেটা তো সে জানে না, আবার তাকে সন্তান স্নেহ লালন পালন করেছে জানানো যাচ্ছে না। এখন কৃষ্ণদয়াল চিন্তিত হয়ে পড়ে। তখন কৃষ্ণদয়াল ভাবে, গোরাকে আবার ব্রাহ্ম ধর্মে ফিরে নিলেই কেবলমাত্র সে একটু ভালো থাকবে, কারণ হিন্দু ধর্ম তাকে কখনোই গ্রহণ করবে না। হিন্দু ধর্ম মতে সে খ্রিস্টান সন্তান তো আর খাঁটি হিন্দু কখনো হতে পারে না। যাই হোক, পরবর্তী কৃষ্ণদয়াল পরামর্শ দেয় যে, গোরা তুমি পরেশবাবুর কাছে যাবে, সে ব্রাহ্ম সমাজের মানুষ, সে অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ, আমার বন্ধু জাতীয়। কারণ সে কেন পরেশবাবুর কাছে পাঠায়, পরেশবাবুর এই যে একাধিক কন্যা আছে, যে কোনো একটা কন্যাকে যদি গোরা পছন্দ করে ফেলে, তাহলে তাদের সাথে বিবাহ করে ব্রাহ্ম সমাজে সে চলে যাবে। ব্রাহ্ম সমাজে চলে গেলে সে খ্রিস্টানদের সাথেও মিশতে পারবে, সবার সাথে মিশতে পারবে, সে উদার হয়ে যাবে, তার আর হিন্দুত্ব নিয়ে ঝামেলা হবে না। এখন সে কিন্তু গোরাকে পাঠায় পরেশবাবুর বাসায় এদের সাথে মেশার জন্য। যায়ও সে পরেশবাবুর সাথে দেখা করতে, কিন্তু সে পরেশবাবুর বাসায় গিয়ে কোনো এক বোতল পানিও সে পান করে না, খাবারও পান করে না। বরং সেখানে গিয়ে দেখে তার বন্ধু বিনয়, বিনয়কে দেখে সে উল্টা আরো বিনয়ের উপর ক্ষেপে যায়। এরকম অবস্থা হয়েছে গোরার। তাহলে গোরা খুবই কট্টরপন্থী হিন্দু হয়ে গেল। এরপর আমরা দেখতে পাবো, এক সময় গোরা ভাবে যে না, শুধুমাত্র কলকাতার মানুষকে হিন্দু বানালেই চলবে না, সমগ্র ভারতবর্ষের মানুষকে খাঁটি হিন্দু বানাতে হবে, তাহলে কেবলমাত্র এই জাতির মুক্তি সম্ভব। তখন সে সমগ্র ভারতবর্ষের মানুষকে খাঁটি হিন্দু বানাতে হলে তাকে গ্রামে যেতে হবে। এরপর আমরা দেখতে পাই গোরা গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে দেখে যায় ব্রিটিশদের অত্যাচার। কেন অত্যাচার? কৃষকদের উপর ব্রিটিশদের মারাত্মক অত্যাচার। সে গ্রামে দেখে ব্রিটিশরা অত্যাচার করে, তারপর নায়েব মশাই খাজনার জন্য কৃষকদের উপর অত্যাচার করে। তাহলে এই উপন্যাসের আরেকটি বিষয়বস্তু হচ্ছে কৃষকদের দুর্দশা। তখন সে গ্রামে যাওয়ার পর সে একা যায় না, অনেকগুলা মানুষ নিয়ে গ্রামে গিয়ে এক হিন্দু লোকের বাড়িতে উঠে। এই হিন্দু লোকের আবার এক মুসলিম সন্তানকে লালন পালন করে। এটা দেখে আবার গোরা দুই চক্ষে সহ্য করতে পারে না, যে আপনি হিন্দু হওয়া সত্ত্বেও মুসলিম, হোক সে এতিম, তারপর আপনি মুসলিমকে কেন লালন পালন করবেন? এই নিয়ে গোরা আবার তার ঘরের ওই পানি খাইতে চায় না। তাহলে গোরার মধ্যে গোরামি এত ভাবে চলে গেছে, মুসলমানদের প্রতি এত বিদ্বেষ গোরার মধ্যে ঢুকে গেছে। এটাও রবীন্দ্রনাথ তুলে এনেছেন। যাই হোক, এরপর দেখি গ্রামে গিয়ে সেই ব্রিটিশ আর নায়েব মশাইদের অত্যাচারের প্রতিবাদ করে এদের সাথে মারামারি বাঁধিয়ে দেয়। এদের সাথে যখন মারামারি বাঁধিয়ে দেয়, তখন আমরা দেখতে পাবো ব্রিটিশদের ইচ্ছায় গোরাকে কোথায় ঢুকানো হয়? জেলে ঢুকানো হয়। গোরা জেলে ঢুকে যায়। তাহলে কাহিনী তো আরো জমে গেল। এরপর জেলে গিয়ে গোরা থাকে কাদের সাথে? কারণ তোমরা জানো যে হিন্দু ধর্মে সবচেয়ে উঁচু শ্রেণী কারা? ব্রাহ্মণ। গোরা কিন্তু ব্রাহ্মণ ছিল। কায়স্থ আছে, বৈশ্য আছে, শূদ্র আছে। এই গোরা এই শূদ্র মুদ্র এদের সাথে থাকে। এদের সাথে থাকার ফলে জেল থেকে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পর গোরা তো খাঁটি ব্রাহ্মণ, সে ভাবে এদের সাথে থেকে আমার জাতপাত নষ্ট হয়ে গেছে, আমি অপবিত্র হয়ে গেছি, সুতরাং আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত করে আমাকে শুচিতা অর্জন করতে হবে। এবার সে প্রায়শ্চিত্তের জন্য উঠে পড়ে লাগে। এবার সে ফিরে আসে, জেল থেকে বের হয়ে আসে। জেল থেকে বের হয়ে আসার পর সে তার পিতার সাথে দেখা করে কৃষ্ণদয়ালের সাথে। কৃষ্ণদয়ালকে বলে যে, বাবা আমার শুচিতা করতে হবে, আমি কায়স্থ বৈশ্য শূদ্র এদের সাথে মিশে আমার কি হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছি, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। কৃষ্ণদয়াল তাকে বারবার না বলে, তুমি প্রায়শ্চিত্ত করো না। তারপর সে প্রায়শ্চিত্তের জন্য রেডি করে, বিশাল আয়োজন করে প্রায়শ্চিত্ত করবে। একই সময় আমরা দেখতে পাই বিনয়ের সাথে বিবাহ ঠিক হয় কার? এই পরেশবাবু ব্রাহ্ম সমাজের মেয়ে সুচরিতার বিবাহ ঠিক হয়। এই যে বিনয়ের সাথে সুচরিতার বিবাহ ঠিক হবে, এটা কিন্তু কেউ পছন্দ করে না। বিনয় হচ্ছে হিন্দু, সুচরিতা হচ্ছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজে এই বিবাহ বর্জন করে হিন্দুর সাথে বিয়ে দেওয়ার কারণে, আবার হিন্দু হিসাবে ব্রাহ্ম বিবাহ করার কারণে হিন্দু সমাজেও এই বিবাহ কিন্তু বর্জন করে। তাহলে দেখো, এখানে রবীন্দ্রনাথ বলেছেন, একটা জায়গায় বলেছেন যে ব্রাহ্ম সমাজ উদার হইল কই? ব্রাহ্ম সমাজে তো কঠোরপন্থায় অবলম্বন করলো। কারণ ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজকে মেনে নিতে পারছে না, এটাও তো এক ধরনের ভণ্ডামি। আবার হিন্দু সমাজ ব্রাহ্ম সমাজকে মেনে নিতে পারেন না, এটাও তো ভণ্ডামি। অর্থাৎ ধর্ম নিয়ে এত বিভাজন, এত কঠোরপন্থী, এত উগ্রপন্থা, এটা রবি ঠাকুর পছন্দ করতেন না।
পরবর্তীতে আমরা দেখতে পাই যে এদের যে বিবাহ হয়, এই বিবাহ হিন্দু সমাজ বর্জন করে, আর এর সাথে বিবাহ হওয়ার কারণে ব্রাহ্ম সমাজ আবার সব বর্জন করে। শুধুমাত্র ওই বিবাহে যোগদান করে কি আনন্দময়ী। আমরা আগেই বলেছিলাম এখানের মূল ক্যারেক্টারই কিন্তু আনন্দময়ী। রবীন্দ্রনাথ আনন্দময়ীর মতো বানাতে চেয়েছেন এই ভারতবর্ষকে। যাই হোক, তাহলে এই বিবাহে অংশগ্রহণ করে শুধুমাত্র আনন্দময়ী। তাহলে একদিকে ধুমে ধামে বিবাহ চলছে, অপরদিকে আমরা দেখছি একজন জেল থেকে বের হয়ে প্রায়শ্চিত্ত করার বিশাল সভা আয়োজন করেছে। সে কি করবে? প্রায়শ্চিত্ত করবে। তাহলে এই দুইটা যখন চলছে, ঠিক সেই মুহূর্তে কৃষ্ণদয়াল অসুস্থ হয়ে পড়ে। কৃষ্ণদয়াল অসুস্থ যখন হয়, তখন একপাশে খবর যায় কার কাছে? আনন্দময়ীর কাছে। আবার খবর যায় কার কাছে? ওই প্রায়শ্চিত্ত সভায় তার ছেলের কাছে, গোরার কাছে খবর যায়, দুজনের কাছে খবর যায়। খবর যাওয়ার পর তাড়াতাড়ি তারা ছুটে আসে, আনন্দময়ীও ছুটে আসে, এদিক দিয়ে আবার গোরাও ছুটে আসে, প্রায়শ্চিত্ত ছেড়ে দিয়ে ছুটে আসে, বাবা অসুস্থ। তখন যখন তার বাবার সাথে দেখা হয় কৃষ্ণদয়ালের সাথে, তখন সে কৃষ্ণদয়াল গোরাকে বলে যে, বাবা, আমি তোমাকে প্রায়শ্চিত্ত করতে নিষেধ করেছি। আমি জীবিত থাকতে বলতে চাই নাই, কিন্তু আজকে একটা নির্মম সত্য কথা তোমাকে আমার বলতেই হবে। কি সত্য কথা? তোমার তো প্রায়শ্চিত্ত করার অধিকার নাই। কারণ যার মুখে অগ্নি, কারণ তোমরা জানো যে মারা যাওয়ার পর মুখে আগুন দেয় সন্তানেরা, যার মুখে আগুন দেওয়ার এখতিয়ার নাই, তার প্রায়শ্চিত্ত করারও অধিকার নাই। তখন গোরা জিজ্ঞাসা করে, কেন বাবা, আমি তোমার মুখে আগুন দিতে পারবো না? আমি কি তোমার সন্তান নই? তখন কৃষ্ণদয়াল বলে যে, না বাবা, তুমি আমার সন্তান নও। এই কিন্তু বলে ফেলে, এবং আমি মারা গেলে তুমি মুখে অগ্নি করতে পারবে না। তখন সে বলে যে, সে আকাশ থেকে পড়ে, তাহলে বাবা আমি তাহলে কার সন্তান? তখন সে বলে যে 1857 সালে আমি তখন কোথায় ছিলাম? বারাণসীর কাশিতে ছিলাম। তখন এক আইরিশ তোমার বাবা সিপাহী বিদ্রোহে মারা গিয়েছিল। তোমার মা আমার এখানে এসে ঠাঁই নিয়েছিল। তোমার মা আবার তোমাকে জন্ম দিয়ে মারা গিয়েছিল। সেই থেকে তোমাকে আমি সন্তান হিসাবে লালন পালন করছি। তুমি হচ্ছে আইরিশ সন্তান এবং তুমি খ্রিস্টান। তখন গোরার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। যে হিন্দুত্ববাদের জন্য এত জীবন জলাঞ্জলি দিল, যে হিন্দুত্ববাদের জন্য মার কাছ থেকে দূরে সরে গেল, বন্ধু বিনয়কে ছেড়ে দিল, এমনকি লছমিয়া যে তাকে কোলে করে লালন পালন করেছে, সে লছমিয়ার পানি গ্রহণ থেকে দূরে থাকলো, পরেশবাবুর বাড়িতে গিয়ে পানি খেলো না, যে আজকে প্রায়শ্চিত্ত করতে গেল, জেলে গিয়ে ব্রাহ্ম কায়স্থ শূদ্রদের সাথে মিশাকে পছন্দ করলো না, পাশাপাশি এক হিন্দু মুসলমান সন্তানকে, এতিম সন্তানকে লালন পালন করেছিল দেখে তাকে ভৎসনা করলো, সেই গোরা নিজেই কিসের সন্তান? একজন খ্রিস্টান সন্তান। তখন গোরার আকাশ পাতাল সব চেঞ্জ হয়ে যায়। তখন গোরা মুহূর্তের মধ্যেই, একটু পরেই দেখে তার কাছে চলে আসে, কে চলে আসে? তার মা চলে আসে, আনন্দময়ী। তখন সে আনন্দময়ীকে দেখে বলে, মা, তুমিই হচ্ছে আমার ভারতবর্ষ। এটা একটা বিখ্যাত সংলাপ, মা তুমিই হচ্ছে আমার ভারতবর্ষ। কারণ রবীন্দ্রনাথ এরকম একটা ভারতবর্ষ চেয়েছেন, যে হবে আনন্দময়ীর মতো, যে হিন্দুকে ঘৃণা করবে না, খ্রিস্টানকে ঘৃণা করবে না, ব্রাহ্মণ কায়স্থ বৈশ্য শূদ্রকে ঘৃণা করবে না, মুসলমানকে ঘৃণা করবে না, যেটা আমরা আনন্দময়ীর মধ্যে দেখতে পাই। আনন্দময়ী খ্রিস্টান হওয়া সত্ত্বেও গোরাকে লালন পালন করেছে। আনন্দময়ী এই ব্রাহ্ম সমাজ, হিন্দু সমাজে বিয়ে হওয়া সত্ত্বেও সে কিন্তু বিনয়ের বিবাহতে গিয়েছে। আনন্দময়ী সৎ সন্তান হওয়া সত্ত্বেও মহিমকে কি করেছে? লালন পালন করেছে। এই আনন্দময়ীর মধ্যেই শুধুমাত্র ছিল মায়া, দরদ ছিল, ভালোবাসা ছিল, বিন্দু মাত্র ঘৃণা ছিল না। খ্রিস্টান হওয়া সত্ত্বেও লছমিয়াকে সে আশ্রয় দিয়েছে। তাই সে লাস্টে দিয়ে বলে, মা তুমিই আমার ভারতবর্ষ, তুমি কেবলমাত্র আমার প্রণাম যোগ্য। এর কিছুক্ষণ পরেই সেখানে এসে হাজির হয়, বিবাহ শেষে হাজির হয় কে? পরেশবাবু তার বন্ধুকে দেখতে আসে, কৃষ্ণদয়ালকে দেখতে আসে, যেহেতু সে অসুস্থ। তখন পরেশবাবুকে দেখে তারপর সে বলে যে, পরেশবাবু, আজকে আর আপনার বাসায় আমার জল পান করতে কি নেই, কোনো দ্বিধা নেই। আজকে আমি এতটা পবিত্র হয়ে গেছি, এমন শুচি হয়ে গেছি, সমগ্র ভারতবর্ষের যে কোনো ঘরে আমি জল পান করতে পারি। আমার কাছে ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র, হিন্দু, মুসলমান, বৌদ্ধ বলে আজ কিছুই নেই। আমি আপনার ঘরে এখন খেতে পারবো। আমি আজকে সমগ্র ভারতবর্ষের আমি সেই সুচিতা অর্জন করেছি। পরেশবাবু, আপনি আমাকে দীক্ষা দিন। এই বলে উপন্যাসটা শেষ হয়। তাহলে এই উপন্যাসটার মধ্যে রবীন্দ্রনাথ চেয়েছেন মানুষ হবে কিসের মধ্যে? কার মতো? আনন্দময়ীর মতো। কেউ যেন গোরার মতো, কৃষ্ণদয়ালের মতো না হয়। ব্রাহ্ম সমাজ যেন কঠোরপন্থা অবলম্বন না করে, হিন্দু সমাজ যেন কঠোরপন্থা অবলম্বন না করে। এই জন্য এটাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গত 100 বছরের শ্রেষ্ঠ উপন্যাস, গোরা। আমরা এই উপন্যাসটা দেখলাম, এর বিখ্যাত ক্যারেক্টারগুলো দেখলাম। আমরা এরপর দেখব রবীন্দ্রনাথের আরেকটি রাজনৈতিক উপন্যাস, সেটা হচ্ছে ঘরে বাইরে। আই হেট রবীন্দ্রনাথ, উই হেট রবীন্দ্রনাথ, তাই না? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে হিন্দু বলে অনেকেই ঘৃণা করি। আমরা এখানে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানদের পক্ষে নিয়েছেন। এই উপন্যাসের মাধ্যমে তিনি কাদের পক্ষে নিয়েছেন? মুসলমানদের। আর হিন্দু যারা উগ্রবাদ, তাদেরকে তিনি নাকচ করে দিয়েছেন, তাদের সমালোচনা করেছেন। এই উপন্যাসে প্রধান দুটি ক্যারেক্টার আমরা দেখতে পাই। একটি উপন্যাস হচ্ছে নিখিলেশ, প্রধান ক্যারেক্টার। আরেকটি উপন্যাস হচ্ছে সন্দীপ। এই নিখিলেশ হচ্ছে রবীন্দ্রনাথ নিজেই। কেন রবীন্দ্রনাথ নিজেই এই নিখিলেশ, সেটা আমরা দেখব। কারণ এখানে যে নিখিলেশ থাকে,
সেই নিখিলেশ থাকে হচ্ছে অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত মার্জিত, অত্যন্ত ভদ্র, এবং সে বিলেত গিয়ে লেখাপড়া করে। তাহলে রবীন্দ্রনাথ তো বিলেত গিয়ে টুকটাক লেখাপড়া করেছে, ঠিক না? এখানে যে নিখিলেশ থাকে সে নারীর স্বাধীনতায় বিশ্বাসী থাকে। এই জন্য সে আপন স্ত্রী বিমলা, সে চায় বিমলা ঘরের মধ্যে বসে না থেকে বিমলা যেন বাহিরে যায়, বিমলা যেন বাহিরের পৃথিবী দেখে। সে বিমলাকে ঘরের মধ্যে রাখতে চায় না, সে বিমলাকে ঘর থেকে বাহির করতে চায় নিখিলেশ। সে বাইরের পৃথিবী দেখবে। শুধু তাই নয়, আমরা গিলবি নামে একজন ইংরেজকে দেখতে পাই, যে গিলভি ইংরেজ বিমলাকে ইংরেজি শেখায়, কবিতা শেখায়, পাশাপাশি গান শেখায়, নাচ শেখায়, তাকে সুন্দর করে ইংরেজদের মতো পোশাক পরতে শেখায়। এরকম আর কি, যেটা আমরা রবীন্দ্রনাথ ইংরেজদের প্রতি প্রথম জীবনে প্রেম ছিল, ৮০ বছর বয়সে গিয়ে সেই প্রেম রবীন্দ্রনাথের টুটে গিয়েছিল। এই প্রথম জীবনে ইংরেজদের প্রতি যে তার একটা টান ছিল, তাদের যে জ্ঞান গরিমা এসব রবীন্দ্রনাথ ভালোবাসতো, সেটা একটা নিদর্শন আমরা দেখতে পাই এই নিখিলেশের মধ্যে। এই নিখিলেশ ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাই। নিখিলেশ শুধুমাত্র তার স্ত্রীকে যে বাহিরের জগৎটা দেখাতে চায় এমন না। নিখিলেশের ২ ভাই থাকে। নিখিলেশ তো জমিদার থাকে, বড় মাপের জমিদার থাকে। তাহলে রবীন্দ্রনাথও কি ছিল? জমিদার। নিখিলেশও কি জমিদার? সেটা আমরা বুঝতে পারলাম। এমনকি নিখিলেশের যে বর্ণনাটা করা হয়েছে সেটা কুষ্টিয়া অঞ্চলের দিকে। তাহলে রবীন্দ্রনাথ তো ওই অঞ্চলের জমিদার ছিলেন। তো নিখিলেশও ওই অঞ্চলের জমিদার। আমরা এই উপন্যাসে দেখতে পাই নিখিলেশের যারা প্রজা থাকে, সমস্ত প্রজারা থাকে হচ্ছে মুসলিম। তাহলে সেই ঘটনা তো রবি ঠাকুরের ক্ষেত্রেও ঘটেছে। রবি ঠাকুরের সমস্ত প্রজারা কি ছিল? মুসলিম। তাহলে এখানে নিখিলেশ ইকুয়ালস টু রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটু মাথায় রাখতে হবে। এই নিখিলেশের আরো ২ ভাই থাকে, যেই ২ ভাই জমিদারি সামলাতে গিয়ে মদ ঠদ পান করে মারা যায়। তাহলে তাদের যে স্ত্রী থাকে, তাদের স্ত্রীরাও তো বিধবা হয়ে যায়। তখন এই বিধবারা সারাদিন ঘরের মধ্যে বসে থাকে। কিন্তু নিখিলেশ সবসময় চাইতো যে এই বিধবারা ঘরের মধ্যে না থেকে তারা যেন ঘরের বাহিরের জগৎটাকে আবিষ্কার করে, বাহিরের জগৎটাকে দেখে। তাহলে এখানে আমরা এটুকু বুঝলাম, নিখিলেশ মানেই রবীন্দ্রনাথ। আচ্ছা, তাহলে এই উপন্যাসের বিষয়বস্তুতে আমরা দেখলাম, এই উপন্যাসের বিষয়বস্তুতে আমরা দেখব যে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ হচ্ছে বিষয়বস্তু। এই বঙ্গভঙ্গের ফলে আমরা যেটা জানি সেটা হচ্ছে, এই হচ্ছে কলকাতা আর এই হচ্ছে বাংলাদেশ, কলকাতা আর ঢাকা। তো বঙ্গভঙ্গের ফলে আগে রাজধানী ছিল হচ্ছে কলকাতা, কিন্তু বর্তমানে কলকাতাকে বাদ দিয়ে নতুন রাজধানী কি করা হয়েছে? ঢাকা। তাহলে মুসলমানরা খুশি হয়েছে, হিন্দুরা কি মাইন্ড করেছে। তখন এই হিন্দুরা মিলে একটা আন্দোলন শুরু করলো, সেই আন্দোলনটাকে বলা হয় স্বদেশী আন্দোলন। তাহলে এই উপন্যাসের অন্যতম বিষয়বস্তু স্বদেশী আন্দোলন। তারা আবার একটা আন্দোলন করলো, সেটা হচ্ছে বয়কট আন্দোলন। এই বয়কট কি? বর্জন। কি বর্জন? বিলেতি পণ্য বর্জন। বিলেতি পণ্য কাদের পণ্য? ব্রিটিশদের পণ্য বর্জন। সেই সময় বিলেতি পণ্যের মধ্যে বিখ্যাত পণ্য কি ছিল? এই যে শত শত কোটি মানুষ কি খাইতো? লবণ। এটা ছিল ব্রিটিশদের পণ্য। সেই সময় যে জামা কাপড়গুলা ছিল, এই জামা কাপড়গুলা এই যে নরম জামা কাপড়গুলো বা স্লিম জামা কাপড়গুলো, এগুলা সব ছিল হচ্ছে ব্রিটিশ পণ্য। তাহলে এই জামা কাপড়ও কি করতে হবে? বর্জন করতে হবে। পাশাপাশি মুসলমানদের মধ্যে চিনি খাওয়ার ব্যাপক প্রবণতা ছিল ভারতবর্ষের মানুষের মধ্যে। সেই চিনিও ছিল বিলেতি পণ্য। প্রধান প্রধান বিলেতি পণ্য এগুলো ছিল। আরেকটি বিলেতি পণ্য সেটা হচ্ছে সাবান। এই যে সাবান, এইগুলো হচ্ছে কি করবে? বর্জন করবে। এগুলা যদি বর্জন করে তাহলেই তো কি হয়ে যাবে? ইংরেজদের মার্কেটটা ফল করবে। ১০০ কোটি মানুষের দেশ এটা। ইংরেজদের মার্কেটটা যদি ফল করে ১০০ কি? তখন ১০০ কোটিরও বেশি। ১০০ কোটি মানুষের দেশ যদি ফল করে তাহলে ইংরেজরা একসময় মানতে বাধ্য হবে। এবং তোমরা যারা ইতিহাসটা জানো তারা সবাই জানো, ১৯০৫ সালে বঙ্গটাকে ভঙ্গ করলেও ১৯১১ সালে এই স্বদেশী আন্দোলনের চাপে পড়ে, এই বয়কট আন্দোলনের চাপে পড়ে, এই যারা বয়কট আন্দোলন করলো বিলেতি পণ্য, স্বদেশী আন্দোলন করলো, তারা যে শুধুমাত্র আন্দোলন করলো এমন না, তাদের হাতে অস্ত্র থাকতো। তারা এই অস্ত্র দিয়ে কাদের গুলি করত? ব্রিটিশ ম্যাজিস্ট্রেটদের গুলি করত, ব্রিটিশ কমিশনারদের গুলি করত, মাইরা ফেলতো। তাহলে দেখো, বিজনেসের স্বার্থে, প্রাণের স্বার্থে, সব কিছুর স্বার্থে ১৯১১ সালে পরবর্তীতে এই বঙ্গভঙ্গ বাতিল করে দেয়। কারা বাতিল করে দেয়? ব্রিটিশরা বাতিল করে দেয়। সেটা তোমরা সবাই জানো। তাহলে এই পুরো ঘটনাটাই কিন্তু এই উপন্যাসের মধ্যে আছে। এখন আমরা দেখব ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নিখিলেশ,
সে হচ্ছে একজন জমিদার, সেই অঞ্চলের জমিদার। আর এই অঞ্চলের যে জমিদার, সেই জমিদারের সমস্ত প্রজাগুলা কি, তার সমস্ত প্রজারা হচ্ছে মুসলিম প্রজা। আর এদিক দিয়ে সন্দীপ থাকে হচ্ছে নিখিলেশের বন্ধু, কিন্তু তার ক্যারেক্টারটা থাকে অত্যন্ত বাটপার। সন্দীপের ক্যারেক্টার, তার মধ্যে লালসা থাকে, নারী দেখলে সে পাগল হয়ে যায়। আরেকটা জিনিসের লোভ থাকে তার মধ্যে, সেটা হচ্ছে টাকার লোভ থাকে সন্দীপ। কিন্তু সে খুব চৌকস, কথা বলতে পারে দুর্দান্ত। সে তার কথার জাদু দিয়ে বাকপটু, সে তার কথার জাদু দিয়ে সকলকে বশ করে ফেলে। আর নেতা হওয়ার এই গুণটাই তাকে নেতা বানিয়ে দেয়। কাদের নেতা বানায়? এই স্বদেশী আন্দোলনের নেতা বানায়, বয়কট আন্দোলনের নেতা বানায়। এ হচ্ছে শুধুই হিন্দুদের নেতা, কিন্তু মুসলমানরা তাকে মনে প্রাণে এই সন্দীপকে ঘৃণা করে। এই সন্দীপের সাথে নিখিলেশের পরিচয় কিভাবে? নিখিলেশ আর সন্দীপে একসাথে লেখাপড়া করতো কলেজে, তখন তাদের মধ্যে সম্পর্ক। নিখিলেশ সন্দীপ সম্পর্কে বলেছে সন্দীপ মারাত্মক জ্ঞানী। তাহলে অনেক জ্ঞানী, এটা সত্য। আবার এটাও সে তার স্ত্রীর কাছে বিমলাকে বলেছে যে সন্দীপ খুবই জ্ঞানী, কিন্তু তার মধ্যে লালসাও আছে, তার মধ্যে আবার কি আছে, টাকার লোভও আছে। এই দুইটা জিনিস আছে, তবে অনেক জ্ঞানী সে, এটা আমি স্বীকার করি। তাহলে এই হচ্ছে তাদের প্রাথমিক পরিচয়। তাহলে সন্দীপের সাথে, সন্দীপ কি আন্দোলন করে? স্বদেশী আন্দোলন আর বয়কট আন্দোলন। সন্দীপের সাথে তাহলে অনেকগুলা হিন্দু ছেলেরা আছে যারা সন্দীপের সাঙ্গপাঙ্গ। অনেক অনেক হিন্দু ইয়ুথ বা ইয়াং ছেলেগুলো তার সাঙ্গপাঙ্গ। এর মধ্যে একজন সাঙ্গপাঙ্গ আছে অমূল্য, যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু না দিয়া সন্দীপের দলে যোগদান করেছে সন্দীপকে নেতা মেনে। এই সন্দীপ এতদিন কলকাতা অঞ্চলে এই বিলেতি পণ্য বর্জন করেছে। তো কলকাতার যত মার্কেট আছে, সমস্ত মার্কেটে এই বিলেতি পণ্য বর্জন হয়েছে, কারণ ওখানে হিন্দু বেশি। এবার সে এসেছে যে বাংলাদেশের ভিতরে ঢুকতে। বাংলাদেশের ভিতরে এই রংপুর অঞ্চলে সে আর বিলেতি পণ্য বিক্রি করতে দেবে না। সে খবর পেয়েছে রংপুর অঞ্চলের মুসলমানরা প্রচুর বিলেতি পণ্য বিক্রি করে, এই মুসলমানদের কাছ থেকে বিলেতি পণ্য সে সরাবে। পাশাপাশি এই অঞ্চলে যে সুখসাহের বাজার আছে, সেই সুখসাহের বাজারের অঞ্চলেও প্রচুর পরিমাণে মানুষ আছে যারা বিলেতি পণ্য বিক্রি করে। এই বাজার থেকেও মুসলমানদের বিলেতি পণ্য বিক্রি করা থেকে সে আটকায় দিতে চায়। তখন সে কি করে? কলকাতা থেকে নিখিলেশের এলাকায় আসে, সুখসাহের বাজারে আসে। নিখিলেতে এলাকায় আসার পর আমরা এখান থেকে উপন্যাসটা শুরু হয়। আমরা দেখতে পারি নিখিলেশের এলাকায় আসার পর সে নিখিলেশের বাড়িতে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পর নিখিলেশের বাড়িতে বিশাল এক বক্তব্য দেয়। সেই বক্তব্য শুনে কে পাগল হয়ে যায়? বিমলা। যে আল্লাহ, দেশপ্রেম! তার মধ্যেও কিন্তু দেশপ্রেম জেগে ওঠে। তাহলে বিমলার মধ্যে যে দেশপ্রেম জেগে উঠলো, এর প্রধান কারিগর কে? এর প্রধান কারিগর কিন্তু সন্দীপ। তখন বিমলা ইচ্ছা করে যে সন্দীপ মশাই যেহেতু রংপুরে চলে যাবেন, এই রংপুরে যাওয়ার আগে আমি তাকে একটু নিজ হাতে খাওয়াতে চাই। এত ভক্ত হয়েছে বিমলা। পরে নিখিলেশ বলে ঠিক আছে, যদি খাওয়াতে চাও ভালো। তো পরের দিন সে সন্দীপকে রান্নাবান্না করে খাওয়ায়। সন্দীপের সাথে বিমলার দেখা হয়, কথা হয়। কথা হওয়ার পর সে কিন্তু সন্দীপে মুগ্ধ হয়ে যায়, সন্দীপের বাকপটুতা দেখে মুগ্ধ হয়ে যায়। সন্দীপ প্রথম দিনেই তাকে এক বিশাল দায়িত্ব দিয়ে যায় যে আপনি হবেন আমাদের মক্ষী রানী। মক্ষী তো তোমরা জানো যে ওই মৌমাছিতে, মৌমাছির মধ্যে একটা রানী থাকে, ওই রানী মৌমাছিকে কিন্তু সব কার্যক্রম চলে। তখন সে বলে যে আপনার মধ্যে সেই আগুন আছে, আপনি হবেন আমাদের মক্ষী রানী, আপনাকে কেন্দ্র করে সমস্ত আন্দোলন চালিত হবে। এই যে মহিলা প্রথম দিনে একটা বিশাল পদ পায় গেল, নেতৃত্বের একটা ধামাকা তার মধ্যে চলে আসলো। এইভাবেই সে সন্দীপের সাথে প্রথমে জড়িয়ে যায় স্বদেশী আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে আমরা দেখব এই স্বদেশী আন্দোলন থেকে তাদের দুজনের মধ্যে একসময় প্রেম হয়ে যায়। প্রেম হওয়ার পর তাদের দুজনের মধ্যে এক ধরনের শারীরিক প্রেমও হয়ে যায়, অর্থাৎ প্রেম একদম আপার লেভেলে চলে যায়। এই যে তার ঘরটা নষ্ট করলো সন্দীপ, তাই উপন্যাসের একটা নাম কি? গড়ে। তাহলে ঘরটা নষ্ট করে ফেললো, বউটাকে নষ্ট করে ফেললো, সেই জন্য ঘরে সমস্যা। আবার দেখবো এই সন্দীপের কারণেই হিন্দু আর মুসলমানদের মধ্যে মারামারি লাগে। হিন্দু আর মুসলমানদের মধ্যে যে মারামারি লাগলো, সেটা হচ্ছে কি? বাইরে সমস্যা। এই সন্দীপ দুই জায়গায় সমস্যা তৈরি করলো, ঘরে এবং বাইরে। তাই উপন্যাসের নামকরণ হইল কি? ঘরে বাইরে। এখন আমরা দেখি পরে কি ঘটলো। যাই হোক, বিমলা এই আন্দোলনের মধ্যে ঢুকে গেল। এরপর আমরা দেখতে পাই সন্দীপ কি করলো, এই বিমলার মায়ে পড়ে আর রংপুরে না গিয়ে এখান থেকে এসে আন্দোলন এখন থেকে পরিচালনা করবে। সে প্রথমে ওই সুখসাহের বাজারে যায়। বাজারে গিয়ে মুসলমানদের বলে যে আপনারা, তার অনেক লোক নিয়ে যায়, গিয়ে বলে যে আপনারা বিলেতি পণ্য বর্জন করেন। পরে সে বললো যে না, বিলেতি পণ্য বিক্রি যদি আমি থামিয়ে দিই তাহলে আমি কি খাবো, আমরা তো খেতে পারবো না। তখন মুসলমানরা কিন্তু সন্দীপের কথা শোনে না। তখন সন্দীপ বলে, খেয়াল করে দেখুন আমার কথা আর আপনাদের যেই জমিদারের কথা কিন্তু সেম, কারণ আমি তার বাসাতেই থাকি। তখনও সে মুসলমানরা তার কথা বিশ্বাস করে না। মুসলমানরা বলে আমরা জমিদার বাবুকে বিশ্বাস করি, কিন্তু আপনাকে বিশ্বাস করি না। তখন সন্দীপ কোনো ক্রমে মুসলমানদের এই বিলেতি পণ্য থেকে সরাইতে পারে না।
তখন সন্দীপ নিখিলেশকে বুঝায়, নিখিলেশ তুমি কি একবার বলো। তখন সে বলে যে না, মুসলমানদের পেটে লাথি দেওয়া আমার কোনো কাজ না, আমি তাদের যে পণ্য বিক্রি করে তারা খাবার খায়, আমি তাদের পেটে লাথি দিতে পারবো না। তাহলে নিখিলেশ কিন্তু আসলেই মানবদরদী ছিল, এই প্রজাদের খুব ভালোবাসতো। তখন সন্দীপের উস্কানিতে অমূল্য থেকে শুরু করে আরো অনেকগুলা ইয়াং ছেলেপেলে একদিন নিখিলেশকে অপমান করে, বলে আপনি কি চান না যে স্বদেশী আন্দোলন চলুক, আপনি মুসলমানদের পক্ষে নিচ্ছেন হিন্দু হইয়া কেমনে। তখন সে একসময় নিখিলেশ ক্ষেপে যায়, ক্ষেপে অমূল্যকে জিজ্ঞাসা করে, অমূল্য তোমার কাছে ভারতবর্ষ কি, তোমার কাছে ভারতবর্ষ হচ্ছে একখণ্ড জমি। আর নিখিলেশ বলে আমার কাছে ভারতবর্ষ হচ্ছে ভারতবর্ষের মানুষ। তাহলে এই উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এটা, যেটাকে আমরা শুধুমাত্র একটা খণ্ডকে 56,000 বর্গমাইলকে বাংলাদেশ মনে করি, কিন্তু এখানে আমরা দেখি নিখিলেশ বলছে যে আমার কাছে খণ্ড না, জমি জমি আমার কাছে ভারতবর্ষ নয়, আমার কাছে ভারতবর্ষ হচ্ছে ভারতবর্ষের মানুষ। প্রত্যেকটা মানুষকে ভালোবাসা, তাদেরকে ভালো রাখা, সুখী শান্তিতে রাখা, এটাই হচ্ছে আমার কাছে ভারতবর্ষ। তখন এই নিখিলেশের যুক্তির কাছে তারা কিন্তু হেরে যায়। তাহলে দেখো রবীন্দ্রনাথের কাছে ভারতবর্ষ কি ছিল, রবীন্দ্রনাথের কাছে ভারতবর্ষ ছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব। আর যারা এই কট্টরপন্থী আন্দোলন করত, বিশেষ করে এই যে সন্দীপ বাটপার, সন্দীপ বাটপার, এই বাটপারের কাছে ছিল কি, ভারতবর্ষ মানে হচ্ছে জমি, জমি দখল করা, মুসলমানদের মাইরা ফেলা, জমি দখল করা। যাই হোক, পরবর্তী যখন নিখিলেশের সাথে আর এসব পারে না, তখন আবার সন্দীপ এক সময় বলে যে তোমার মধ্যে কি আছে, তোমার মধ্যে দেশপ্রেমের অভাব আছে। তখন একজন মাস্টার মশাই থাকে, মাস্টার মশাইয়ের সাথে মাস্টার মশাইয়ের সামনে এই কথাটা বলে। তখন মাস্টার মশাই আবার সন্দীপকে বলে, সন্দীপ আপনি কবে আন্দোলন শুরু করেছেন? কয় কেন, 1905 সাল থেকে এই আন্দোলন আমি শুরু করেছি। আর মাস্টার মশাই বলে যে এই নিখিলেশ এরও অনেক আগে থেকেই এই স্বদেশী আন্দোলন করছে। কয় কিভাবে করছে? কয় নিখিলেশ যাতে এই বিলেতি পণ্য মানুষ ব্যবহার সহজে না করে, তাই সে অনেক আগে সে অনেক টাকা খরচ করে একটা সাবান তৈরি করেছে, অনেক টাকা খরচ করে সে লবণ তৈরি করেছে, সে দেশীয় কাপড়ও তৈরি করেছিল, কিন্তু এদের খরচ এত বেশি পড়ে সে বিলেতি পণ্যের সাথে আর টেকে না। মানুষ এত টাকা দিয়ে দেশীয় পণ্য কিনতে পারে না, বিলেতি পণ্য সাশ্রয়ে কিনে, এই জন্য তার সেই ইন্ডাস্ট্রি মার খেয়েছে, সে অনেক টাকা ব্যয় করেছে শুধুমাত্র এই দেশীয় পণ্যকে অ্যাস্টাবলিশ করার জন্য। তখন আর এই সন্দীপ খুব বেশি সুবিধা করতে পারে না যুক্তি দিয়ে। আসলেই কিন্তু নিখিলেশ ক্যারেক্টারটা অসাধারণ শক্তিশালী ক্যারেক্টার থাকে, পারে না সন্দীপ। এরপর দেখতে পাই সন্দীপ কি করে, এই বাজার থেকে সে বিলেতি পণ্য সরাবেই সরাবে। কিভাবে সরাবে? এই মুসলমানরা সাগর দিয়ে কি আনে, সাগর দিয়ে তাদের বিলেতি পণ্য মার্কেটে আনে। তখন তারা কি করে, এই মুসলমানদের নৌকার মধ্যে বোমা মেরে নৌকা ডুবিয়ে দেয়। তাহলে এই কিন্তু মুসলমানরা তার উপর ক্ষিপ্ত হয়ে যায়। এরপর আবার দেখা যায় মুসলমানদের যে সুকসায়ের বাজার আছে, সেই বাজারে যারা বিলেতি পণ্য বিক্রি করে সমস্ত পণ্যগুলা নিয়ে একখানে দলা করে সে পণ্যের মধ্যে আগুন জ্বালায় দেয়। এই সন্দীপ এই কাজ করে, আগুন জ্বালায় দেয় মুসলমানদের পণ্যে। শুধু আগুনই জ্বালায় না, আগুন জ্বালায় তারপর সেই আগুনের নেয়, ছাই নেয়। ছাই নেয়া বলে এই ছাই আজ থেকে পবিত্র, স্বদেশী আন্দোলনে সকলে এই ছাই গায়ে মাখুন। দেখো কতটা উত্তেজনা সে ছড়িয়ে দেয় হিন্দু আর মুসলমানদের মধ্যে। যাই হোক, আর সন্দীপের সাথে অনেক লোক থাকে, তো এরা বন্দে মাতারাম কয়ে সমস্ত ছাইগুলা গায়ে মাখে, পবিত্র ছাই। এদিক দিয়ে মুসলিমরা খেপে যায়। মুসলিমরা খেপে যাওয়ার পর তখন ঢাকা থেকে আবার অনেক মুসলমান জানে যে এই ঝামেলাগুলা হচ্ছে, তখন ঢাকা থেকে অনেক মুসলমান এই এলাকায় যায়। মুসলমানরা এই এলাকায় গিয়ে হিন্দুদের একটা মন্দির থাকে, সেই মন্দিরের মধ্যে আগুন দেয়। অলরেডি যখন মুসলমানরা মন্দিরে আগুন দেয়, আর এই সন্দীপের মতো বাটপাররা যখন মুসলমানদের জামা কাপড়ে মার্কেটে দোকানে আগুন দেয়, তখন হিন্দু মুসলিম কি শুরু হয়ে যায়, এক বিশাল ভয়াবহ দাঙ্গা শুরু হয়ে যায়। এই যে এদিক দিয়ে দাঙ্গা চলছে, অপর দিক দিয়ে আমরা দেখতে পাই সন্দীপ এই বিমলাকে বলে, দেশের কথা বলে, বিমলার কাছ থেকে 50,000 টাকা দাবি করে সেই সময়। এই যে সন্দীপ বিমলার কাছ থেকে 50,000 টাকা দাবি করে, তখন অমূল্য না বলে, বলে যে আপনি সন্দীপকে 50,000 টাকা দিবেন না, কারণ আমাদের কাজে লাগবে অনলি 3,500 টাকা। সে 50,000 টাকা চায়। তখন এই অমূল্য এক সময় বুঝতে পারে এই সন্দীপ বাটপার। অমূল্য নিজেই বলে যে সন্দীপ বাবুকে আমার বিশ্বাস হয় না, সে স্বদেশী আন্দোলন করে অথচ সে খায় বিলেতি সিগারেট, সে স্বদেশী আন্দোলন করে অথচ সে যে চাদরটা গায়ে দেয় সেই চাদরটা ইংল্যান্ডের, সে স্বদেশী আন্দোলনের নেতা, তার কাছ থেকে আমরা স্যাক্রিফাইস শিখবো। কিন্তু এই সন্দীপ সাহেব ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট ছাড়া কখনো তিনি ট্রেনে চড়েন না, অর্থাৎ আমাদের টাকায় তিনি আরাম করেন, আয়েশ করেন। তখন অমূল্য কিন্তু এই এত টাকা দিতে না করে। অমূল্য বলে আপনি শুধুমাত্র 3,500 টাকা দিবেন। অথচ এই সন্দীপ বিমলাকে ফাঁদে ফেলে বিমলার গয়নার বাক্স পর্যন্ত চুরি করায়। তাহলে এত বাটপার থাকে সন্দীপ, বিমলার গয়নার বাক্স চুরি, বিমলার সাথে শারীরিক সম্পর্ক, বিমলার কাছ থেকে 50,000 টাকা দাবি, পরবর্তীতে গয়নার বাক্স নিয়ে যাওয়া, সব কাজ করে।
কিন্তু অমূল্যই একসময় বিমলাকে সবকিছু বলে দেয়। তখন যেই বিমলা সন্দীপকে ভালোবাসতো, সেই বিমলার মনে হয় একসময় কিন্তু সন্দীপের জন্য কি চলে আসে? ঘৃণা চলে আসে। যাই হোক, পরে আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপ অলরেডি লাগায় দিছে দাঙ্গা। তাহলে ঢাকার মুসলমানরা এই জায়গায় এসে হিন্দুদের মন্দির আগুন দিয়েছে। আবার এখানের হিন্দুরা এই মুসলমানদের বন্দে মাতারাম করে মুসলমানদের বাজার মার্কেটে সব জায়গায় আগুন দিয়েছে। মুসলমানরা খুঁজতেছে কাকে? সন্দীপকে খুঁজতেছে। তখন নিখিলেশ এসে সন্দীপকে বলে, সন্দীপ, তোমার আর এখানে থাকা হবে না, আমি তোমার উপর কঠোর হতে বাধ্য হলাম, তুমি আজই কলকাতায় চলে যাও, না হয় মুসলমানরা তোমাকে খুঁজতেছে। তখন সন্দীপ যখন বুঝতে পারে যে বিপদ হবে, ভয়ঙ্কর বিপদ হবে, দাঙ্গা তো লেগেই গেছে, তখন এই সন্দীপ দাঙ্গার সময় কি করে? পালিয়ে যায়। তাহলে এই বাটপার সন্দীপ কিন্তু দাঙ্গা লাগায় দিয়া পালাইছে। তাহলে রবীন্দ্রনাথ দেখিয়েছেন এই স্বদেশী আন্দোলনের এই উগ্রবাদ রবীন্দ্রনাথ পছন্দ করেন নাই। এই বাটপারদের তিনি খলনায়ক বানিয়েছেন, আর নিখিলেশের মতো উদার চিত্তের মানুষকে তিনি নায়ক বানিয়েছেন, যারা হিন্দু রাজা হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে ভালোবাসতে জানে। এমনকি সন্দীপ নিখিলেশের আরও একটা উক্তি আছে সন্দীপের সাথে আলোচনায়, তখন সে নিখিলেশ বলে যে মুসলমানদের উপর অত্যাচার কি তোমরা কম করেছো, এ কথা সে বলে। যাই হোক, পরবর্তী দেখি এ যখন পালায়া যায় প্রাণ বাঁচাইবার জন্য, তখন এই দাঙ্গা থামাইতে নিখিলেশ কিন্তু যায় স্পটে যায় দাঙ্গা থামাইতে। এরপর নিখিলেশ দাঙ্গা থামাইতে যাওয়ার পর নিখিলেশ সেই দাঙ্গার মাঝে পড়ে মারাত্মকভাবে আহত হয়। উপন্যাসের শেষে বলা আছে তার অবস্থা আশঙ্কাজনক মানে কি, সে মূলত নিখিলেশ মারাই গেছে। তাহলে আমরা এই উপন্যাসে দেখলাম কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এই স্বদেশী আন্দোলন প্রথম দিকে সাপোর্ট করেছিলেন, কিন্তু শেষ দিকে যখন এই উগ্রবাদ শুরু হয়ে গেল, যখন বন্দে মাতারাম পার্টি মুসলমানদের হত্যা করা শুরু করলো, আগুনে পোড়ানো শুরু করলো, তখন কিন্তু তিনি আবার এই স্বদেশী আন্দোলন থেকে প্রত্যাহার করে নিয়েছেন। তিনি নিখিলেশের মতো একজন মুসলিম প্রিয় জমিদার চেয়েছেন। তিনি এই বাটপার সন্দীপের মতো এরকম স্বদেশী আন্দোলনের নেতা রবীন্দ্রনাথ প্রত্যাশা করেননি। তাহলে এই স্বদেশী আন্দোলন নিয়ে, বিলেতি পণ্য বয়কট নিয়ে বিখ্যাত এক উপন্যাস, এই উপন্যাসের নাম ঘরে বাইরে। যেহেতু এখানে মানুষ অংশগ্রহণ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে এবং আদার্স, এই জন্য এই উপন্যাসকে বলা হয় একটি রাজনৈতিক উপন্যাস। আমরা এই ঘরে বাইরে উপন্যাস শেষে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি বিখ্যাত উপন্যাস 4 অধ্যায়। তাহলে উপন্যাসটার নাম 4 অধ্যায় কেন? এটা আসলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 4 অধ্যায়, এভাবে 4টা অধ্যায়ে কাহিনীটা বন্টন করা আছে। এই জন্য উপন্যাসের নাম হয়েছে কি 4 অধ্যায়। তাহলে এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে, আমরা মোটামুটি সবাই বোধহয় জানি 1919 সালে 1918 সালে রাওলাট আইন হইল, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হইল, এরপর একটা আন্দোলন শুরু হয়ে গেল। সেই আন্দোলন আমরা জানি মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন। সেই আন্দোলনটা মোটামুটি 1919 বা 1920 সাল থেকে শুরু হইল। 1921 সাল আন্দোলনটা চললো। 1922 সালে যখন আন্দোলনে পুলিশ ফাঁড়িতে আক্রমণ করা শুরু করলো, যখন আন্দোলন সহিংস হয়ে গেল, আন্দোলনে মারামারি শুরু হয়ে গেল, তখনই কিন্তু আমরা দেখতে পাবো এই আন্দোলন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন মহাত্মা গান্ধী, নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সবাই। কারণ এই সহিংস আন্দোলন, মারামারি আন্দোলন তারা পছন্দ করতেন না। তাহলে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী, কংগ্রেস এই আন্দোলন থেকে সরে গেল, তখন ইয়াং যারা থাকে এদের তো আসলে ব্লাড গরম থাকে। এই ইয়াংদের ব্লাডটা অনেক বেশি গরম থাকার ফলেই তারা কিন্তু এই আন্দোলন থেকে ফিরে গেল না। তারা একটা আন্দোলন শুরু করলো, সেই আন্দোলনে অস্ত্রের ঝনঝনানি। তারা কি করতো? ওই আগের সব কিছুর মতোই, যারা ব্রিটিশ ম্যাজিস্ট্রেট থাকতো তাদের হত্যা করতো, যারা পুলিশের কমিশনার থাকতো তাদেরকে হত্যা করতো, কমিশনারদের ওয়াইফদের হত্যা করতো, সন্তানদের হত্যা করতো, ম্যাজিস্ট্রেটদের ওয়াইফ সন্তানদের হত্যা করতো। এই যে আন্দোলনটা শুরু হয়ে গেল, এই আন্দোলনটাকে আমরা বলি সশস্ত্র বিপ্লবী আন্দোলন। এই যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, এটা আমরা বাংলা সাহিত্যের অনেক জায়গায় পাবো। রবীন্দ্রনাথের উপন্যাসে পাবো, কাজী নজরুল ইসলামের কোহিলিকা উপন্যাসে পাবো, শরৎচন্দ্রের কি যেন পথের দাবি উপন্যাসে পাবো। এরকম অনেক উপন্যাসে এই বিপ্লবীদের কথা কিন্তু বলা আছে। এবং তোমরা বোধহয় জানো এই কাজী নজরুলের যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি, সেটাও কিন্তু একটা বিপ্লবীকে উৎসর্গ করা, বীরেন্দ্র কুমার ঘোষকে। এই বিপ্লবীদের নিয়ে রচিত হয়েছে বিপ্লবী আন্দোলন বা সশস্ত্র আন্দোলন। এটা সাধারণত শুরু হয়েছে 1922-এর পর। এই সময়টাতেই রচিত হয়েছে সেই বিখ্যাত উপন্যাসের নাম কি 4 অধ্যায়। এই উপন্যাসে আমরা দেখতে পাবো মূল নায়ক হচ্ছে অতীন, এলা হচ্ছে মূল নায়িকা, এটা হচ্ছে প্রধান ক্যারেক্টার, আর ইন্দ্রনাথ একজন বিখ্যাত জ্ঞানী গুণী মানুষ থাকে এবং তিনি একজন শিক্ষক থাকেন, অধ্যাপক থাকেন। এই ইন্দ্রনাথই হচ্ছে এদের সকলের নেতা। আরেকটা বিখ্যাত ক্যারেক্টার এখানে থাকে, সেই ক্যারেক্টার হচ্ছে পটু। এ হচ্ছে খলনায়ক, এই থাকে বাটপার পটু। তাহলে এখন আমাদের দেখতে হবে সেই বিপ্লবী আন্দোলনের ঘটনাটা কি ঘটেছে, আমরা খুব সংক্ষেপে এখানে আলোচনা করব। এই বিপ্লবী আন্দোলনে যারা যুক্ত হয় তাদের মধ্যে প্রথম শর্ত থাকে বিবাহ করা যাবে না, কারণ বিবাহ করলে মায়া চলে আসবে। আর ধরো মনে করো এখানে এলাই
এলাই সমস্ত ঘটনা জানে, ইন্দ্রনাথ কোন এলাকায় থাকে গোপনে সেটা জানে, ইন্দ্রনাথ কীভাবে অস্ত্র সাপ্লাই দেয় সেটা জানে, টাকা আসে থেকে সেটাও জানে, কীভাবে অতিনেরা এক একটা মিশন কমপ্লিট করে সব এলাই জানে। এখন এলাই যদি সংসারের মায়ায় জড়িয়ে পড়ে, এলাই যদি পুলিশের হাতে ধরা পড়ে, তাহলে এলাই কিন্তু তার সন্তান থাকলে তার অত্যাচারের কারণে বা নিজের উপর অত্যাচারের কারণে সব কিছু ফাঁস করে দিবে। এই জন্য বলছে যে কোনো ধরনের মায়া থাকা যাবে না, জীবনের মায়া থাকা যাবে না। তাহলে এখানে ম্যারেজ বিবাহ করা যাবে না, লাভ ভালোবাসা যাবে না, কোনো চাইল্ড বা সন্তান হওয়ার তো প্রশ্নই আসে না। কারণ একজন যদি পুলিশের হাতে ধরা পড়ে, ধরো এলাই পুলিশের হাতে ধরা পড়লো, তাহলে সব তো ফাঁস হয়ে যাবে। এই জন্য এমনও ঘটনা ঘটতো, ধরো এরা একজন আরেকজনকে বিশ্বাস করতো না, একজন আরেকজনকে চোখ দেখলেই সন্দেহ করতো। কেন সন্দেহ করতো? কারণ এদের মধ্য থেকে কেউ কেউ থাকতো যারা আবার টাকার লোভে এই ইংরেজদের কাছে সমস্ত ইনফরমেশন ফাঁস করে দিত। তাই এরা নিজেরা সবসময় একটা সংশয়ের মধ্যে থাকতো। আর এই সম্পর্কে এলা বলেছে যে একসময় আমার এটাকে বিপ্লবী আন্দোলন মনে হতো, কিন্তু ইন্দ্রনাথ বাবু এখন আর সেটাকে আমার আন্দোলন মনে হয় না, এখন সেটাকে আমার মনে হয় নেশা। এলা কিন্তু এই বিপ্লবী আন্দোলনে ঢুকে যায়, কিন্তু ঢুকে যাওয়ার পর একসময় তাই সে মনে করে যে এটা ভুল, এটা একটা ভুল পথ, এটা কোনো পথ হতে পারে না। তখন সে ইন্দ্রনাথ বাবুকে বলে এটা আমার কাছে নেশা মনে হয়। তখন ইন্দ্রনাথ বাবু বলে তোমার ফিরে যাওয়ার আর কোনো পথ নাই, কারণ যে এই আন্দোলনে একবার ঢুকে যায় সে আর ফিরতে পারে না। তাহলে সংক্ষেপে এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই এলা অত্যন্ত শিক্ষিত থাকে, মার্জিত থাকে। রবীন্দ্রনাথের সবই শিক্ষিত মার্জিত, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এটা ছিলেন এই জন্য। তাহলে এলা অত্যন্ত উচ্চশিক্ষিত মার্জিত। এলা কখনো গৃহিণী হইতে চায় না, অপরদিকে এলার মা এলাকে গৃহিণী বানাইতে চায়। তখন দেখা যায় এলা বাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তখন তার বাবাকে বলে বাবা আমাকে কলকাতায় বোর্ডিংয়ে পাঠিয়ে দাও। তখন কিন্তু সে তার মেয়ে এলাকে কোথায় পাঠিয়ে দেয়? কলকাতায় পাঠিয়ে দেয়। কলকাতায় পাঠিয়ে দিলে তার মা প্রচণ্ড রাগ করে। কেন রাগ করে? তার মা চায় মেয়েটা হাউস ওয়াইফ হবে। এবার সে মেয়েকে নিয়ে চিন্তিত যে সংসার করবে কীভাবে, শাশুড়ির সাথে মিশবে কীভাবে। যাই হোক, কিছুদিন পর তার মা মারা যায়, এলার মা মারা যায়। মা মারা গেলে তার বাবা এলাকে অনেক বিবাহ দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাবা তাকে বিবাহ দিতে পারে না, বাবাও মারা যায়। এরপর এলাকে আমরা দেখতে পাই যে এলার বাবার একটা ভাই ছিল, সেই ভাইয়ের নাম হচ্ছে সুরেশ, মানে এলার কাকা। সে সুরেশের বাড়িতে গিয়ে উঠে। সুরেশ পোস্ট অফিসের অনেক বড় অফিসার। সেই সময় কিন্তু পোস্ট অফিস অনেক গুরুত্বপূর্ণ চাকরি ছিল, ইংরেজদের খবরাখবর তারা পাচার করতো, দিত নিত। এই জন্য তখন এই সুরেশ ইংরেজদের খুব প্রিয় থাকে। সুরেশের বউ বড় বড় পার্টিতে যায়, ইংরেজদের সাথে ভালো সম্পর্ক। এইভাবে সুরেশ দেখা যায় ভালো ভালো প্রমোশন পায় ইংরেজদের সাথে সুসম্পর্কের কারণে। যাই হোক, এই সুরেশের বাড়িতেই কিন্তু এলা থাকতো। এই সুরেশের বাড়িতে যে এলা থাকতো, সুরেশের একটা মেয়ে আছে, সে আবার এলার মতো বিয়ে ঠিয়ে করতে চায় না। এই জন্য সুরেশের ওয়াইফ আবার এলাকে পছন্দ করতো না। যাই হোক, ঘটনা কী ঘটলো, একসময় কিন্তু এলাকে চাপ দেয় সুরেশও বিয়ের, বলে আমি বিয়ে করব না। বরং এলা একদিন কলেজে গিয়ে শুনে যে এই শহরে সবচাইতে বড় যে বিপ্লবী ইন্দ্রনাথ শহরে এসেছে, এটা সে জানতে পারে এলা। তখন সে এলা তার চাচাকে বলে, চাচা তুমি যেহেতু এত বড় অফিসার, তোমার সাথে ইন্দ্রনাথের সম্পর্ক থাকতে পারে, আমার সাথে একটু দেখা করিয়ে দাও। তখন কিন্তু সুরেশ এই এলাকে ইন্দ্রনাথের সাথে দেখা করিয়ে দেয়। এই যে এলা আর ইন্দ্রনাথ কিন্তু একসাথে হইল। তাহলে এলা আর ইন্দ্রনাথ দেখা হওয়ার পর ইন্দ্রনাথ বলে যে হ্যাঁ আমার বিশ্বাস এলা তুমি পারবে। এলাকে দেখে তার প্রথমে পছন্দ হয়, সে পারবে। তখন সে বলে আমি নারীদের জন্য একটা স্কুল করেছি, এলা তুমি সেই স্কুলের দায়িত্ব নিবে। এরপর এলাকে স্কুলের দায়িত্ব দেয়, এলা ধীরে ধীরে বিপ্লবের মধ্যে প্রবেশ করে। এই এলার সাথে ঘটনাক্রমে আবার দেখা হয় অতীনের সাথে। অতীন ছেলেটা ভালো থাকে, সেই অতীনকেও এলা একসময় বিপ্লবে নিয়ে আসে, ইন্দ্রনাথের কাছে নিয়ে আসে। তাহলে এরা সব কিন্তু বিপ্লবী হয়ে যায়। কিন্তু একসময় এলার মনে হয় যে এই রাস্তায় ভুল, এই রাস্তায় অনেক সন্দেহ আছে। এবং তাদের মধ্যে যে পটু থাকে, পটু আবার এলাকে ভালোবাসতে থাকে। এলা শুরুতেই সন্দেহ করে পটুর সাথে বোধহয় পুলিশের কোনো কানেকশন আছে, শুরুতেই সন্দেহ করে। যাই হোক, এদিক দিয়ে আমরা দেখি এলা আর অতীনের মধ্যে একটা ভালোবাসা শুরু হয়। এই ভালোবাসা পছন্দ করে না কে? পছন্দ করে না ইন্দ্রনাথ, পছন্দ করে না। এদিক দিয়ে পটু আবার এলাকে ভালোবাসতে চায়। তখন তো এক চতুর্মুখী সংঘর্ষ সৃষ্টি হয়ে যায়। এই চতুর্মুখী সংঘর্ষ সৃষ্টি হওয়ার এক পর্যায়ে আমরা দেখতে পাবো পটু বেইমানি কিন্তু ঠিকই করে। পটু গিয়ে এলাকে বলে এলা আমাকে ভালোবাসো, না হয় আমি সব কিছু পুলিশে জানিয়ে দেব। তখন কিন্তু সে সব কিছু পুলিশে জানিয়ে দেয়। আমরা একদম শেষ দৃশ্যে দেখতে পাবো পটু এলাকে ভালোবাসার অফার দেয়, নাইলে সব কিছু জানিয়ে দেবে। তবে পটুর এই ভালোবাসার মধ্যে ভালোবাসা থাকে না, পটুর এই ভালোবাসার মধ্যে থাকে কি? লালসা। এখন এলা তো অতীনকে ভালোবাসে, সে তো এই লালসা পছন্দ করবে না। তখন এলা রাজি হয় না। রাজি না হওয়ার ফলে পটু সব পুলিশে জানিয়ে দেয়। একটা গোপন কক্ষ থাকে, সেখানে এলাকে ধরতে আসে পুলিশ। অপর দিক দিয়ে এলা যদি পুলিশে ধরা পড়ে যায়, তাহলে এলা তো সব কিছু ফাঁস করে দিবে। এখন এলার ব্যাপারটা
পুলিশে জানানোর ব্যাপারটা কিন্তু আবার ইন্দ্রনাথ জেনে যায়। ইন্দ্রনাথ আবার অতীনকে পাঠায়, অতীন তুমি যাও, এলাকে পুলিশে ধরার আগেই তুমি এলাকে হত্যা করবে। তাহলে দেখো, একদিকে আসছে ধরো এলা এখানে ঘরের মধ্যে আছে, একদিকে অতীন আসছে এলাকে হত্যা করার জন্য, অপরদিকে পুলিশ আসছে এলাকে হত্যা করার জন্য, একই সময় আসে। কিন্তু পুলিশ এখানে পৌঁছাবার আগে গিয়ে অতীন পৌঁছায়। তখন এলা অতীনকে ভালোবাসতে চায় এই নির্জনে পেয়ে, কিন্তু অতীন বলে আমি তো তোমাকে ভালোবাসতে আসি নাই, তোমাকে খুন করার আদেশ দিয়েছে ইন্দ্রনাথ। তখন এলা থমকে যায়, কিভাবে ইন্দ্রনাথ পারলো আমাকে খুন করার আদেশ দিতে। এরপর সে বলে ঠিক আছে, সেই ভালো, তুমি আমাকে খুন করে ফেলো। যদি আমি পুলিশের হাতে পড়ে যাই তাহলে পটুর ওই লালসার দু চোখ আমাকে আবার দেখতে হবে, তাই পটুকে আমি দেখতে চাই না, বরং তুমি আমাকে খুন করে ফেলো। পরে একজন আরেকজনের সাথে হালকা একটু রোমান্স করে তারা। শেষ সময় ক্লোরোফর্ম থাকে, ক্লোরোফর্মের রুমাল দিয়ে এলার নাকে চেপে ধরে এলা মারা যায়। তাহলে এই যে বিপ্লবীদের জীবন কতটা ভয়ঙ্কর ছিল, একবার ঢুকে গেলে আর ফিরে আসা যেত না, এসব নিয়ে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর 4 অধ্যায়। তাহলে এইখানেও তিনি বিপ্লবীদের বিপক্ষেই গিয়েছেন। অর্থাৎ যা আমরা দেখলাম, 3টা উপন্যাস আলোচনা করলাম, 3টা উপন্যাসই দেখলাম রবীন্দ্রনাথ কি পছন্দ করে নাই, সমানি সহিত হিংসা, হিংসা তিনি পছন্দ করেন নাই। তিনি মহাত্মা গান্ধীর মতো অহিংসবাদী ছিলেন, অস্ত্র দিয়ে মানুষ মারাকে রবীন্দ্রনাথ সমর্থন করতে পারেন নাই। তাহলে এই সবগুলো উপন্যাসেই ব্রিটিশ বিরোধী, সবগুলো উপন্যাসেই আমাদের এই 3টি উপন্যাসেই রাজনৈতিক উপন্যাস। এরপর আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত 2টি উপন্যাস, সেই 2টি উপন্যাস হবে ঐতিহাসিক উপন্যাস। একটি উপন্যাস বউ ঠাকুরানীর হাট, আর একটি উপন্যাস আমরা দেখব রাজর্ষি। আমরা এখন দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস। যদি আমি গোরা শুরুতে আলোচনা করেছি, ওটা যেহেতু শ্রেষ্ঠ উপন্যাস তাই, কিন্তু তার প্রথম উপন্যাস কোনটি? তার প্রথম উপন্যাস হচ্ছে এই বউ ঠাকুরানীর হাট, রবি ঠাকুরের প্রথম উপন্যাস, সেটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই বউ ঠাকুরানীর হাটের কাহিনী হচ্ছে, আমরা শুরুতে বলেছিলাম এটার কাহিনী 1600 সালের আগে পিছে। এটার কাহিনীতে আমরা দেখতে পাবো বউ ঠাকুরানীর হাটের কাহিনী 3টা স্থানে বিধৃত। এই যে এই উপন্যাসটা পড়লে জানা যায়, এই যে বরিশালের কাহিনী আছে, বরিশালের সেই সময়ে বরিশাল এর নাম ছিল চন্দ্রদ্বীপ, আর চন্দ্রদ্বীপের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, এই জায়গার নাম ছিল হচ্ছে বাকলা। তাহলে খেয়াল করে দেখো, এই উপন্যাসের মধ্যে যেহেতু এটি 1600 সালের দিকের ঘটনা, তাই এই উপন্যাসের মধ্যে কিন্তু চন্দ্রদ্বীপ আর বাকলা হিসাবে পরিচয় আছে। আর এটা থেকে আমরা জানি বরিশালের সাবেক নাম কী ছিল, চন্দ্রদ্বীপ ছিল বা বাকলা ছিল। তাহলে এখানে কাহিনীটা এই জায়গায়, আর এখানে হচ্ছে যশোরের রাজা প্রতাপাদিত্যের কাহিনী। এই দিক দিয়ে সাতক্ষীরা, খুলনা, এই সমস্ত এলাকায় কিন্তু রাজা প্রতাপাদিত্যের। আর চন্দ্রদ্বীপের যে রাজা ছিল, চন্দ্রদ্বীপের রাজার নাম উপরে দেওয়া আছে রাম বসু, রামচন্দ্র। চন্দ্রদ্বীপের রাজার নাম রামচন্দ্র। এই রামচন্দ্র ছিল হচ্ছে তার মেয়ে জামাই। কার? প্রতাপাদিত্যের মেয়ে জামাই। তাহলে দেখো, এই অঞ্চলের রাজা সে, মেয়ে আবার রামচন্দ্র বসু, মেয়ের জামাই। এই জায়গায় মাগুরা একটা জায়গা আছে, এবং মাগুরার শ্রীপুর, তোমরা হয়তোবা যারা মাগুরায় বাড়ি আছে তারা জানো, মাগুরার শ্রীপুর, এখানে আবার একজন রাজা ছিল। সেই রাজার, এই মাগুরার শ্রীপুরের রাজার মেয়ের নাম ছিল সুরমা। এই সুরমা ছিল আবার রাজা প্রতাপাদিত্যের ছেলের বউ, অর্থাৎ এই শ্রীপুরের রাজা ছিল হচ্ছে তার বিয়াই। আবার এই জায়গায় হচ্ছে রায়গড়, এই রায়গড়ের যে রাজা, সেই রায়গড়ের রাজার নাম ছিল হচ্ছে বসন্ত রায়। সেই বসন্ত রায় হচ্ছে আবার তোমার এই প্রতাপাদিত্যের চাচা। তাহলে দেখো কতগুলা জায়গায় আমরা পাবো, এই উপন্যাসে 4টা স্পট পাবো। তাহলে এখানে পাবো আমরা রাজা প্রতাপাদিত্য, এখানে পাবো চন্দ্রদ্বীপ বা বাকলার রাজা রামচন্দ্র, মাগুরা শ্রীপুরের রাজা মেয়ে সুরমা, যে হচ্ছে রাজা প্রতাপাদিত্যের বিয়াই, আর এখানে হচ্ছে রায়গড়ের রাজা, সেই রায়গড়ের রাজা হচ্ছে বসন্ত রায়। তাহলে এইভাবে 4টা অঞ্চলের কাহিনী নিয়ে যে উপন্যাস, সেই উপন্যাসের নাম কি? বউ ঠাকুরানীর হাট। আর উপন্যাসটা শেষ হয়েছে, এই এলাকায় একটা হাট আছে, সেই হাটটার নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। এখানে গিয়ে, এই এলাকায় আছে, এইখানে গিয়ে শেষ হওয়ার কারণে এই উপন্যাসটার নাম হয়েছে বউ ঠাকুরানীর হাট। তাহলে কি আছে এই উপন্যাসটা আমরা একটু সংক্ষেপে দেখি। আমরা আগেই বলেছি স্বাধীন চেতা মনোভাব। কার স্বাধীন চেতা মনোভাব আছে এখানে? আমরা দেখব রাজা প্রতাপাদিত্য স্বাধীন থাকতে চায় মুঘল সম্রাটদের, এই যে দিল্লির যে সম্রাট আছে, সেই দিল্লির সম্রাটদের সেই আধিপত্য মানতে চায় না। এই জন্যই সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তার আপন চাচা বসন্ত রায়। এই বসন্ত রায় তাকে লালন পালন করেছে, বসন্ত রায় তাকে ছোটোবেলা হইতে লালন পালন করেছে। কিন্তু বসন্ত রায় ভাবে যে মুঘল সম্রাটদের সাথে দ্বন্দ্ব করা উচিত না, আর রাজা প্রতাপাদিত্য ভাবে যে পরাধীনতা মান্য করা উচিত না। এই জন্য তার চাচার সাথেও কিন্তু একসময় সম্পর্ক খারাপ হয়ে যায়, এবং আমরা উপন্যাসের এক পর্যায়ে দেখব সে তার চাচাকে হত্যা করে, যে লালন পালন করেছে সেই বসন্ত রায় চাচাকেই সে হত্যা করে। তাহলে আমরা এখানে দেখি রাজা প্রতাপাদিত্যের স্বাধীন চেতা মনোভাব দেখা যায়, আবার নিষ্ঠুরতাও কিন্তু এই উপন্যাসে ফুটে উঠেছে।
তাহলে দেখো উপন্যাসটার সূচনা কিভাবে। উপন্যাসটার সূচনা হচ্ছে অনেক আগেই, এই রামচন্দ্র যখন ছোট ছিল তখন রামচন্দ্রের সাথে রাজা প্রতাপাদিত্যের একটা মেয়ে থাকে বিভা। এই বিভার সাথে রামচন্দ্রের বিয়ে হয়েছিল শিশুকালে। এখন তারা বড় হয়েছে, এখন আবার নতুন করে বিবাহের আয়োজন করেছে, একজন আরেকজনকে বিবাহ করে নিয়ে যাবে। তাহলে ভালো কথা, এই দুজনের বিবাহের আয়োজন হয়েছে। একদিক দিয়ে বিবাহ, অপর দিক দিয়ে হচ্ছে এই চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র, এই দুজনের বিবাহের আয়োজন। বিবাহের আয়োজন হওয়ার পর প্রচুর মানুষ নিয়ে রামচন্দ্র শ্বশুরবাড়িতে এসেছে। শ্বশুরবাড়িতে আসার পর তখন সে বাসর ঘরে ঢুকেছে, সবই ভালো কথা। কিন্তু আসার সময় রামচন্দ্রের সাথে একটা ভার এসেছিল রমাই নামে। সেই ভার কি করেছে, ভাড়ামি করতে করতে, জোকারগিরি করতে করতে একবারে প্রতাপাদিত্যের স্ত্রীর সাথে নারী সেজে এসে ফাইজলামি করেছে। এই রাজা প্রতাপ এটা দুই চোখে মেনে নিতে পারেন নাই, যে আমার স্ত্রীর সাথে রানী, আমার স্ত্রীর সাথে সে ভারের এত বড় সাহস হলো কেমনে, সে নারীদের ঘরের মধ্যে প্রবেশ করেছে নারী সেজে, এবং আমার স্ত্রীর সাথে সে ফাইজলামি করেছে। তখন সে কি করে, ক্ষিপ্ত হয়ে সে মেয়ে জামাই এই রামচন্দ্রকে কি দেয়, সে মেয়ে জামাই রামচন্দ্রকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তাহলে দেখো কতটা নিষ্ঠুর ছিল। তাহলে সে রামচন্দ্রকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে, এই এক মহা ঝামেলা। আবার আমরা শুরুতেই দেখতে পাই, যখন তাদের দুজনের বিবাহ ঠিক হয়েছে, বিবাহের আয়োজন হয়েছে, তাহলে বিবাহে আসবে কে আসবে, এই অঞ্চলে যে রায়গড়ের রাজা বসন্ত রায়, বসন্ত রায় বিবাহে আসবে না। বসন্ত রায় বিবাহে আসার পথে, এই যে ধরো এখানে বসন্ত রায় বিবাহে আসার পথে এই প্রতাপাদিত্য বসন্ত রায়কে হত্যার জন্য লোক পাঠায়। তাহলে সে তার চাচাকে হত্যা করতে চায়। কেন? কারণ তার চাচা মুঘলদের সাথে সন্ধি চায়, এই জন্যই সে চাচাকে হত্যা করতে চায়। তারপর সেই চাচাকে সে উদ্ধার করে হচ্ছে উদয়াদিত্য, অর্থাৎ প্রতাপাদিত্যের যে সন্তান, সেই সন্তান এই ঘটনা জেনে যায় এবং সে তার চাচাকে বাঁচায়। যাই হোক, সে তার চাচাকে বাঁচায় এই বিবাহে কিন্তু বসন্ত রায়কে নিয়ে আসে। তাহলে দেখো, একদিকে বিবাহে যখন চলছে তখন সে তার চাচাকে হত্যা করতে চাইলো, সেটা উদয় বাঁচাইলো, ভালো কথা। এরপর বিবাহের আয়োজনের মধ্যে এই রমাই ভারের কারণে সে তার মেয়ে জামাই কাকে, চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্রকেও কিন্তু সে হত্যার আদেশ দেয়। দোষ করেছে ভার, কিন্তু হত্যার আদেশ দিয়েছে কাকে, রামচন্দ্রকে। এবার আমরা দেখতে পারি এই রামচন্দ্রকেও আমরা দেখতে পারি এই উদয় বাঁচায়, রামচন্দ্রকেও বাঁচায়। তাহলে উদয় অলরেডি কয়জনকে বাঁচাইলো, প্রথমে তার চাচাকে বাঁচাইলো, এবার সে রামচন্দ্রকে বাঁচাইলো। উদয় বলল যে আমি বাইরে যাব রাতের বেলা, আর আমার পালকির বাহক হবে রামচন্দ্র। পরে রামচন্দ্রকে পালকির বাহক বানায়া সে রাজপ্রসাদ থেকে বের করে দেয়, বাঁচিয়ে দেয়। তাহলে উদয় দুজনকেই বাঁচায়। এখন এই যে রামচন্দ্রকে বাঁচায় দিল, এই জন্য রাজা প্রতাপ দায়ী করে কাকে, এই জন্য রাজা প্রতাপ দায়ী করে এই এই বসন্ত রায়কে দায়ী করে, যে এটা আমার ছেলে বোঝে না, আমার ছেলে অবোধ, এই কাজ আপনি করেছেন। এবং এই কাজ শুধু আপনিই করেন নাই, যে আমার যে ছেলের বউ থাকে সুরমা, এই সুরমা এই কাজে যুক্ত ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই সে বসন্ত রায়কে যশোর থেকে বহিষ্কার করে, বলে আপনি আর কোনো দিন যশোরে আসবেন না। আর সুরমাকে আমরা দেখতে পাই, সুরমাকে বিষ পান করে হত্যা করানো হয়। তাহলে দেখো কতটা নিষ্ঠুর ছিল রাজা প্রতাপাদিত্য। এবং এগুলার 80% ঐতিহাসিক সত্য ঘটনা, 80%। তাহলে সে কি করলো, একদিকে তার চাচাকে যশোর থেকে বহিষ্কার করলো, এরপর সুরমাকে বিষপানে হত্যা করাইলো, এতগুলা ঘটনা সে ঘটাইলো। যাই হোক, এখানে একটা ঘটনা ঘটলো। তারপর কিছুদিন পর আমরা দেখতে পাই যে যশোরের জনগণ, যেহেতু সে সম্রাটদের সাথে যুদ্ধ করবে, তাই জনগণের উপর গত 2 বছরের কর, 2 বছরে যত কর হয় সমস্ত কর সে জনগণের কাছে সেই করের টাকা চায়। জনগণ এত টাকা দিতে সক্ষম না। তখন জনগণের কিছু অংশ, কিন্তু প্রজারা বলতে হবে, জনগণও বলা যাবে না। তখন প্রজারা কর দিতে না পারে, তারা কিন্তু হালকা খেপে যায়, প্রজারা খেপে যায়। একে তো প্রজা খেপে গেছে করের কারণে, 2 নম্বর প্রজারা খেপে আছে রাজা বসন্ত রায়কে হত্যা চেষ্টার কারণে, আবার প্রজারা খেপে আছে সুরমাকে, এই শ্রীপুরের রাজকুমারী, মাগুরার রাজকুমারী সুরমাকে বিষপানে হত্যার কারণে প্রজারাও খেপেছে। আবার আমরা দেখতে পাই নিজের মেয়ে জামাইকে রামচন্দ্রকে হত্যার চেষ্টা, বিভিন্ন কারণে প্রজারা টুকটাক খেপে যায়। তখন সমগ্র প্রজারা একটা চিঠি তৈরি করে, সেই চিঠিটা পাঠায় দিল্লির সম্রাটের কাছে। চিঠিটা পাঠায়, এখানে তার অত্যাচারের সমস্ত ঘটনা, প্রতাপাদিত্যের অত্যাচারের সমস্ত ঘটনা লেখা থাকে, এবং বলা থাকে যে প্রতাপকে মাইনাস করে তার সন্তান উদয় যেহেতু অনেক ভালো লোক, উদয়কে যেন সম্রাট করা হয়, এবং সম্রাট যেন এই ব্যাপারে বিশাল কোনো পদক্ষেপ নেন। দুর্ভাগ্যক্রমে এই চিঠি গিয়ে প্রতাপের হাতে পড়ে, কারণ কেউ বেইমানি করে প্রতাপের হাতে চিঠি দিয়ে দেয়। এবার প্রতাপ নিজের সন্তানকেই কিন্তু তার প্রতিপক্ষ ভাবা শুরু করে, যে উদয় তো আমার রাজত্ব কেড়ে নিবে।
তখন সে নিজের সন্তানকে প্রতিপক্ষ ভাবার ফলে যা ঘটার তাই ঘটছে। উদয় কিন্তু ভালো ছেলে, সেই উদয়াদিত্য সেই উদয়কেই কিন্তু এখন অ্যারেস্ট করে ফেলে, সেই উদয়কে অ্যারেস্ট করে ফেলে। তাহলে নিজের সন্তানও তার কাছে কি নয়, নিরাপদ নয়। সেই উদয়কে অ্যারেস্ট করলো, ভালো কথা। তাহলে এখন উদয়কে তো কী করতে হবে, বাঁচাতে হবে। তখন এই কিছু প্রজা বসন্ত রায়কে ঘটনাটা জানায়। বসন্ত রায় আবার এই জায়গায় রায়গড়ে চলে এসেছে। বসন্ত রায়কে বলে যে আপনার নাতি উদয়াদিত্যকে রাজা প্রতাপ কী করেছে, অ্যারেস্ট করেছে, তাকে বাঁচাতে হবে। তখন বসন্ত রায় আর কেশবপুরের, যশোরের কেশবপুরের কিছু প্রজা টজা সবাই মিলে এখানে আগুন জ্বালায় দিয়া জেলখানা থেকে একে কিন্তু উদ্ধার করে ফেলে। উদ্ধার করে কার কাছে নিয়ে যায়, বসন্ত রায়ের কাছে নিয়ে যায়। তাহলে বসন্ত রায় আর উদয় এই জায়গায়, এটা আবার মেনে নিতে পারে না। প্রতাপ এই ঘটনা মেনে নিতে পারে না, তার সন্তানকে তার কাছ থেকে উঠায় নিয়ে গেছে। তখন সে কী করে, ডাইরেক্ট লোক পাঠায়। আবার দেখা যায় সেই লোকগুলা এখানে আইসা উদয়কে আবার অ্যারেস্ট করে, দ্বিতীয়বার উদয়কে অ্যারেস্ট করে। উদয় যুদ্ধ চালায় কিন্তু পারে না, উদয় অ্যারেস্ট হয়ে যায় আর বসন্ত রায়কে এবার হত্যা করে ফেলে। তার প্রথমবার কিন্তু বসন্ত রায়কে বাঁচিয়েছিল উদয়, কিন্তু এবার তো উদয় নিজেই অ্যারেস্ট, কে বাঁচাবে? তখন বসন্ত রায়কে কিন্তু সে হত্যা করে ফেলে। তাহলে উদয়কে জেলে বন্দি করে। এই যখন উদয়কে আবার সেকেন্ড টাইম জেলে বন্দি করা হয়, তখন উদয়কে বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পর উদয়কে বলে, বাবা তুমি আমাকে নিয়ে যেই ভয় পাচ্ছ, আমি সেই কাজ কখনোই করব না। আমি কখনোই তোমার পরিবর্তে রাজা হব না। আমি মা কালীর কাছে নিয়ে যাও, আমাকে মা কালীর মূর্তির কাছে নিয়ে যায়। মূর্তির কাছে নিয়ে যাওয়ার পর সে রাজার সামনে শপথ করে। তখন রাজা বিশ্বাস করে। তখন উদয় বলে, তাহলে উদয়কে বলে তুমি কী চাও? আমি চাই তোমার এই রাজপ্রাসাদে আমি আর থাকবো না। আমি কোথায় চলে যাব? কাশিতে চলে যাব। এই বারাণসীতে কাশি আছে, সেই কাশিতে আমি চলে গিয়ে ভিক্ষা করে জীবন কাটাবো, কিন্তু তোমার রাজপ্রাসাদে থাকবো না। তখন সে পুত্রের এই ইচ্ছা, শেষ ইচ্ছা বাস্তবায়ন করে। আরেকটা ইচ্ছা বলে যে আমি চাই আমার বোন বিভা, আমার বোন যে বিভাকে আমি তার স্বামী রামচন্দ্রের কাছে, অর্থাৎ বরিশালে রামচন্দ্রের কাছে আমি বিভাকে এখান থেকে রামচন্দ্রের কাছে রেখে আসতে চাই। তখন সেই বিভাকে নিয়ে জার্নি করে যাওয়ার পথে বউ ঠাকুরানীর হাটে আসার পর দেখে ধুমধাম করে বিশাল রাজকীয় বিবাহ। এরপর উদয়াদিত্য খবর নেয়, খবর নিয়ে দেখে যে এই যে বিবাহটা করছে, এই বিবাহটা করছে কে? এই রামচন্দ্র এই বিবাহ করছে। তাহলে তার বোন বিবাহর কপালটা কিন্তু পুড়ল, রামচন্দ্র দ্বিতীয় বিবাহ করলো। তারা যেই জায়গাটায় এসে নৌকাটা থামালো, সেই জায়গাটার নামই ছিল হাট, একটা হাট ছিল। যেহেতু এখানে একটা নৌকা, মানে রাজকীয় নৌকা থেমেছে, তাই এটার নাম হইল বউ ঠাকুরানীর হাট। এই থেকে উপন্যাসটার নাম হইল বউ ঠাকুরানীর হাট। তাহলে এটি একটি অসাধারণ উপন্যাস। এটি পড়লে পুরো এই অঞ্চলে 1600 সালের কী কাহিনী সব জানা যায়। এটা দিয়ে অনেক ইতিহাস জানা যায় এই উপন্যাসটা ভালো করে পড়লে। পাশাপাশি বরিশালের নাম চন্দ্রদ্বীপ ছিল, বাকলা ছিল, সেটাও জানা যায়। মাগুরা শ্রীপুর যে আলাদা রাজা ছিল সেটাও জানা যায়। যশোর সাতক্ষীরার দাপুটের রাজা ছিল প্রতাপাদিত্য, সেটাও জানা যায়। অনেক কিছু এখান থেকে, এই উপন্যাসটা থেকে আমরা জানতে পারি। তাহলে উপন্যাসকে শুধু উপন্যাস নয়, ইতিহাসের আঙ্গিকেও পড়তে হবে। আমরা আরেকটি ঐতিহাসিক উপন্যাস আলোচনা করব, এরপর আমাদের এই পাঠ শেষ হবে। আমরা আরেকটি উপন্যাস, সেই উপন্যাস হচ্ছে রাজর্ষি উপন্যাস আলোচনা করব। শিক্ষার্থীরা, এখন আমরা একটা অসাধারণ উপন্যাস বলবো, আমি এটাকে অসাধারণই বলবো। এই উপন্যাসটা হচ্ছে দেখলাম রাজর্ষি উপন্যাস। আবার এই নামে রবীন্দ্রনাথের এই উপন্যাসের যে কাহিনী, সেই কাহিনীর প্রায় 80% মিল রেখে একটা নাটকও রবীন্দ্রনাথ তৈরি করেছেন। সেই নাটকটা হচ্ছে বিসর্জন। আর এই বিসর্জন থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে আমরা রাজর্ষি আর বিসর্জনের কাহিনী মিলায় একটা কাহিনী বুঝিয়ে দেব, এবং এটার সাথে ইতিহাস আছে। সুতরাং আমাদের কিন্তু ইতিহাস সচেতন হতে হবে, ঠিক আছে? এই উপন্যাসটা, রাজস্বী উপন্যাসটা পড়ার সময় আমাদের ইতিহাস সচেতন হতে হবে। তাহলে আমরা দেখি ইতিহাসটার মধ্যে কি আছে। তাহলে এই ইতিহাসটা হচ্ছে ত্রিপুরা অঞ্চলের ইতিহাস। এই যে ত্রিপুরাটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে ত্রিপুরা, এই ত্রিপুরা অঞ্চলে যে রাজা থাকে, সেই রাজার নাম থাকে হচ্ছে গোবিন্দমাণিক্য। আর ইতিহাসটা হচ্ছে 1670 সালের দিকের ঘটনা। এখানে কিন্তু 1670-এর দিকের ঘটনা। এখানে কিন্তু একটা বিখ্যাত রাজপরিবার ছিল যারা অনেক বছর শাসন করেছে। আমরা আরেকটা জিনিস জানি না বোধ হয়, আমাদের এই অঞ্চলে খাগড়াছড়িতে একটা দিঘি আছে, সেই দিঘিটার নাম উপজেলা আছে, উপজেলার নাম হচ্ছে দিঘিনালা। এই দিঘিনালা উপজেলাটা খননই করেছেন কিন্তু এই রাজা গোবিন্দমাণিক্য। এই রাজা গোবিন্দমাণিক্য এই দিঘিনালা উপজেলা এখানে একটা দিঘি খনন করেছিলেন, তাই এই উপজেলার নাম হয়েছে কি দিঘিনালা। তাহলে গোবিন্দমাণিক্যের সাথে বাংলাদেশের খাগড়াছড়িরও কি আছে, ইতিহাস আছে। আরেকটা ঘটনা আমাদের জানতে হবে, এই খাগড়াছড়ি একসময় প্রায় 370 বছর এই ত্রিপুরার অধীন ছিল। এই খাগড়াছড়ি একসময় প্রায় 200 বছর এই আরাকানের অধীন ছিল, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। পরবর্তীতে সেই চট্টগ্রাম আমাদের মধ্যে ঢুকেছে। একসময় কিন্তু চট্টগ্রাম, সত্যি কথা, চট্টগ্রাম আমাদের অঞ্চলেও ছিল না, একসময় ছিল ত্রিপুরা রাজার আন্ডারে।
আরাকানের আন্ডারে পরবর্তীতে যারা মুসলিম সুলতান ছিল তারা চট্টগ্রামকে জয় করে আমাদের সাথে যুক্ত করেছেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়ব কত সালের ঘটনা, 1670-এর আশেপাশের ঘটনা, যখন এই ত্রিপুরার বিখ্যাত রাজার নাম ছিল কি গোবিন্দমাণিক্য। সেই গোবিন্দমাণিক্যের সাথে একজন এই ত্রিপুরা রাজ্যের সবচেয়ে যে বড় থাকে আপনার কালী মন্দিরের সবচেয়ে বড় পুরোহিত, সেই পুরোহিতের নাম ছিল কি রঘুপতি। সেই রঘুপতির সাথে দ্বন্দ্ব। একটা জিনিস কিন্তু আমরা সবসময় বুঝি, সেটা হচ্ছে যত পূর্বে আমরা ফিরে যাব তত আমরা দেখতে পাবো তখন ধর্মের শক্তি কিন্তু বেশি, তখন রাজাদের শক্তি তুলনামূলক কম, ধর্মের প্রভাবটা বেশি, কারণ মানুষ তখন ধর্মের প্রতি বেশি ডেডিকেটেড ছিল। এখন আমরা মূল কাহিনীটায় চলে আসি। মূল কাহিনীটা কী ঘটেছে? মূল কাহিনীটা ঘটেছে হচ্ছে, আমি নাটকটা আর উপন্যাসটা মিলায়ে বলবো, ঠিক আছে? মূল কাহিনীতে আমরা এখানে একটা ক্যারেক্টার পাই, সেই ক্যারেক্টার নাম থাকে হচ্ছে অপর্ণা। সেই অপর্ণার একটা ছাগল থাকে, সেই ছাগলটা আবার এখানে আমরা আরেকটা ক্যারেক্টার পাবো জয়সিংহ। যাই হোক, এই যে অপর্ণার ছাগলটা থাকে, সেই ছাগলটা কি করে কোনো একজন মা কালীর জন্য বলি দিয়ে দেয়। অর্থাৎ কোনো একজনের সন্তান হবে না, ধরে এর সন্তান হবে না, সে মানত করেছে একটা ছাগল দিবে বলি, সে গিয়া বিয়ের ছাগল বলি দিয়ে দেয়, সেই ছাগলে বলি দিয়ে দেয় অপর্ণার ছাগল। তাহলে সন্তান মানত করেছে একজন, ছাগল বলি দিয়েছে কি আরেকজন। তাহলে এই যে অপর্ণার ছাগল বলি দিয়ে দিল, অপর্ণা গিয়ে বিচার দিল কার কাছে? গোবিন্দমাণিক্যের কাছে। গোবিন্দমাণিক্য আবার মানব দরদী ছিল, খুব ভালো মানুষ ছিল। তখন এই গোবিন্দমাণিক্য পরের দিন সে এটা নিয়ে খুব চিন্তিত হয়ে থাকে যে ছাগলটাকে বলি দিয়ে দিল। তখন সে রাতের বেলা স্বপ্ন দেখে যে মা কালী তাকে এসে বলেছে যে হে গোবিন্দমাণিক্য, এই আমার সন্তান, ছাগলও আমার সন্তান, মানুষও আমার সন্তান, এদেরকে বলি দেওয়া আমি পছন্দ করি না। সে স্বপ্নে দেখেছে। তো সেই স্বপ্ন দেখার পর পরের দিন যখন সভা বসলো, তখন সে রঘুপতিকে বলে দিল, রঘুপতি, আজ থেকে আমার রাজ্যে, এই ত্রিপুরা রাজ্যে ছাগল বলি দেওয়া নিষিদ্ধ, পাঠা বলি দেওয়া কি নিষিদ্ধ। মা আমি স্বপ্নে দেখেছি, মা আমাকে বলেছে বলি নিষিদ্ধ করতে, আমি নিষিদ্ধ করে দিলাম। তখন রঘুপতি আবার মন খারাপ করে, বলে আমি মন্দিরের প্রধান পুরোহিত, আমি মায়ের সেবক, আমাকে স্বপ্নে দেখা না দিয়ে আপনাকে স্বপ্নে দেখা দিল বিশ্বাস করি না। রাজ আজ্ঞা মন্দিরে খাটে না, আমি আপনার অধীন নই, আমি মায়ের অধীন, আমি মায়ের আজ্ঞা মানি, আপনার আজ্ঞা মানি না। আবার রঘুপতি বলে কি, মা আমাকে এসে, সে আবার এই কথা বলে, মা আমাকে এসে স্বপ্নে দেখা দিয়ে বলেছে এবছর আরও বলি বেশি দিতে হবে। এই তো রাজার সাথে এক রঘুপতির দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তখন রাজা গোবিন্দমাণিক্য বলে, রঘুপতি, যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে দিব আমি মৃত্যুদণ্ড। তখন সেই মৃত্যুদণ্ডের ভয় পায় রঘুপতি আর কিছু না বলে চলে যায়। চলে যাওয়ার পর এই যে মন্দিরের মধ্যে তো একটা মায়ের কি থাকবে, মুখ থাকবে। রঘুপতি মানুষকে ক্ষিপ্ত করার জন্য, প্রতিনিয়ত মানুষ যায় পূজা দিতে, রঘুপতি মানুষকে ক্ষিপ্ত করার জন্য এই মায়ের মুখ ঘুরায় দেয়। এখন মায়ের পিঠ দেখা যায়, পিঠ তো বেশি সুন্দর না। মানুষ কিন্তু আস্তে আস্তে ক্ষিপ্ত হয়ে ওঠে, জিজ্ঞাসা করে, ঠাকুর, মা মুখ ঘুরিয়ে নিয়েছে কেন? তখন ঠাকুর জবাব দেয় যে রাজা গোবিন্দমাণিক্য মায়ের বলি নিষিদ্ধ করেছেন, সুতরাং ঠাকুর তো মা তো মুখ ঘুরিয়ে নিবেন। তখন কিন্তু জনগণ আস্তে আস্তে খেপে যায়, রাজা গোবিন্দমাণিক্যের উপর জনগণ আস্তে আস্তে খেপে যায়। আর সমস্ত মানুষের মনে বিষ ঢুকাইয়া দেয় কে? এই রঘুপতি বিষ ঢুকিয়ে দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাবো কি করে। পরবর্তীতে হচ্ছে দেখলো যে এই রাজাকে কি করতে হবে? ঘায়াল করতে হবে। রাজাকে ঘায়াল করতে হলে তার যে ছোট ভাই হচ্ছে নক্ষত্র রায়। সে নক্ষত্র রায়কে বলে, এই রঘুপতি বলে, নক্ষত্র রায়, আমি স্বপ্নে দেখেছি মা কালী এসে আমাকে বলেছেন তুমিই হবে পরবর্তী রাজা। তাহলে একে কিন্তু রাজা হওয়ার লোভ ঢুকিয়ে দেয়। কিন্তু তুমি যে পরবর্তী রাজা হবে, এই জন্য মা কালী আবার কি চেয়েছেন যে তুমি রাজা হওয়ার পর তার চরণে রাজ রক্ত দিয়ে কি করতে হবে? তাকে পূজা দিতে হবে। তাহলে রাজ রক্ত তো বুঝতে পারছো কাকে ইন্ডিকেট করছে। তখন সে ইন্ডিকেট করে, নক্ষত্র রায়কে ইন্ডিকেট করে, সে যেন তার ভাইকে হত্যা করে এখানে রাজ রক্ত দিয়ে মা কালীর পূজা দেয়। তাহলে দেখলাম এই কাহিনীর মধ্যে নক্ষত্র রায় ঢুকে গেল। মা কালী স্বপ্নে দেখা দিয়ে রঘুপতিকে বলেছে নক্ষত্র রায় হবে পরবর্তী রাজা, তার মধ্যে রাজা হওয়ার বাসনা ঢুকে যায় এবং সে তার ভাইকে হত্যা করে মা কালীর জন্য যে বলি দিবে, ভাইকে বা ভাইয়ের পুত্র আছে, সে পুত্রকে হত্যা করে রাজরক্ত দিয়ে সে কী করবে? মহা সমারোহে পূজা দিবে। এই ঘটনার জন্য সে কিন্তু খুব বেশি আকুল হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই নক্ষত্র রায় আর রঘুপতি এই দুইজনে মিলে এক ভীষণ ষড়যন্ত্র শুরু করে। কার বিরুদ্ধে শুরু করে? রাজা গোবিন্দমাণিক্যের বিরুদ্ধে শুরু করে। এরপর তাদের এবং জনগণ, যেহেতু মায়ের বলি নিষিদ্ধ হয়েছে, তাই জনগণও কিন্তু এই গোবিন্দমাণিক্যের বিরুদ্ধে খেপে যায়। এরপর রঘুপতি, নক্ষত্র রায় আর জনগণ, এই তিন জনতা
ধর্মপ্রাণ জনতা, এই তিনজনে মিলে গোবিন্দমাণিক্যকে আক্রমণ করে। তখন এই গোবিন্দমাণিক্যকে আমরা দেখতে পাই এই ত্রিপুরা অঞ্চল থেকে পালিয়ে সে কোথায় চলে আসে, এই খাগড়াছড়ি অঞ্চলে চলে আসে, তার সাথে কিছু অনুসারী আসে। এই উপন্যাসটা এখানে শেষ হয়, কিন্তু নাটকটার কাহিনী আরও বড়, নাটকে আরও বিস্তৃত আছে, কিন্তু নাটকটার কাহিনী এখন আর বলবো না। এই যে এখানে চলে আসে, এখানে আসার পর যখন সে অনেকগুলো লোক নিয়ে গোবিন্দমাণিক্য আমাদের খাগড়াছড়িতে আসে, তখন পানির সংকট দেখা দেয়, পাহাড়ের উপর তো পানি পাওয়া যায় না। তখন সে ওই পাহাড়ের মধ্যে একটা এই দিঘি খনন করে, সেই দিঘিটাই এখন দিঘিনালা উপজেলা হিসাবে পরিচিত। এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস, বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস। তাহলে আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসগুলো দেখলাম, এখন আমরা তার কিছু প্রশ্নের আলোকে দেখে ফেলি কোন ধরনের প্রশ্ন আসে। প্রথম প্রকাশিত উপন্যাস বৌঠাকরণীর হাট। নৌকাডুবি কি? নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? রাজনৈতিক উপন্যাস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা। চতুরঙ্গ একটি উপন্যাস, 4টা থাকে, পাঠ থাকে। পটভূমিতে স্বদেশী আন্দোলন 1905 সাল, এর পটভূমিতে রচিত। ঘরে বাইরে গোরা হচ্ছে সিপাহী বিদ্রোহ 1857 সাল। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য বিষয়বস্তু ব্রিটিশ ভারতের রাজনীতি, বিলেতি পণ্য বয়কট। শেষের কবিতা কি? শেষের কবিতা একটি উপন্যাস। তারপর যদি আসে কাব্য উপন্যাস, তাহলে অ্যান্সার হবে কাব্য উপন্যাস, মানে কবিতা আকারে না এটি নয়, কাব্য উপন্যাস নয়, দুঃখিত। শেষের কবিতা একটি উপন্যাস, এটি নয়। কাব্যিক উপন্যাস বাট নট কাব্য উপন্যাস। নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা? তাহলে আমরা দেখি সপ্তাহের কাব্যগ্রন্থ একমাত্র শেষের কবিতা, এটি হচ্ছে তার উপন্যাস। শেষে একটি কবিতা আছে। যোগাযোগ উপন্যাসের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেছেন? তাহলে আমরা বুঝতেই তো পারছি এটা তার কোন রচনা হবে, সেটা হচ্ছে 4 অধ্যায়, ওই যে এলাকে লাস্ট পর্যন্ত হত্যা করা হয় অতীন। বিশেষ কঠিন নয়, প্রস্তুতি যদি ঘোষণা হয়, তাহলে আমাদেরকে ভালোবেসে পড়তে হবে সাহিত্য, তাহলে আমাদের পরীক্ষারও কাজ হয়ে যাবে, প্রশ্নও কমন পড়বে, সাহিত্য সম্পর্কেও জানা হবে, ইতিহাস সম্পর্কেও জানা হবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।